আবির ছাড়েন প্লিজ, ব্যথা পাচ্ছি, ছাড়েন। আর কখনো এমন করব না। খালুকে ডাকবো কিন্তু প্লিজ ছাড়েন। শাওনের সাথে তোর কি? কিচ্ছু না, বিশ্বাস করেন। আমি তার হাতটা চুলের মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়। তোর কি আমাকে ছাড়া আরো কাস্টমার আছে নাকি? ছি, ও খালামুনি দেখো না, তোমার ছেলে আমাকে মারছে। আমি নীলা, বয়স 19, শারীরিক সম্পর্কের জন্য পারফেক্ট, তাই না? তা আমি বলিনি, বলেছে আমার আদুরে খালাতো ভাই আবির। ছেলেটার জন্য রুমে শান্তি মতো কাপড়ও চেঞ্জ করতে পারি না। হুট করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কখনো তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার কাপড় চেঞ্জ করা দেখেন। আমার শরীরের প্রতিটি অংশ যেন ওনার চেনা শেষ। উফ, কবে যে দিনগুলো শেষ হবে। সবাই বলে উনি নাকি তার অফিসের সুন্দরী কোনো এমপ্লয়ের দিকে ফিরেও তাকান না। কিন্তু জানি না আমার মধ্যে কি খুঁজে পান, আমার প্রতি কেন এত জুলুম করেন। গল্পটা শুরু হয়েছিল আমাদের ছোটকাল থেকে। আবির আমার খালাতো ভাই, আমাদের একসাথে খেলা, আনন্দ, হাসি, ঠাট্টা। কিন্তু আমার আব্বু খালামণিকে পছন্দ করতো না, কারণ খালামণি সবার বিপক্ষে গিয়ে লাভ ম্যারেজ করেছিলেন। আর আমার বাবা হলেন ভালোবাসার বিরুদ্ধে। খালামণি যখনই বেড়াতে আসতেন, বাবা মাকে আড়ালে নিয়ে খুব কথা শোনাতেন। কিন্তু নিজের বোনকে তো আর ফেলে দেওয়া যায় না। সময়ের এক পর্যায়ে খালামণি ভবিষ্যতে আমার আর আবিরের বিয়ের কথা বললে বাবা খুব রেগে যায়, যাতে খালামণিকে কষে থাপ্পড় মারে। বলতে থাকেন, তোর সাহস হয় কিভাবে আমার মেয়েকে নিয়ে তোর এসব বলা? নোংরা মেয়ে একটা, পরপুরুষদের সাথে মেলামেশা করিস। কে জানে তোর ছেলে আবির এটা কি বিয়ের পর হয়েছে নাকি বিয়ের আগে? কে জানে বিয়ের আগে কয়টা বাচ্চা ফালাইছিস? বেশ্যা কোথাকার। প্লিজ থামো। তুমি চুপ করো। এই শোন, তুই একটা বাজারের মেয়ে, আর তোর সাথে বিয়ে দেব না আমার মেয়ে। বেরিয়ে যা। আম্মু শত চেষ্টা করেও আব্বুকে থামাতে পারেননি ওই দিন। খালামণি খুব কান্না করেছিলেন। ছোট্ট আবির রক্ত মাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই দিনের পর থেকে খালামণি আর আমাদের বাসায় আসেননি, কোনো কন্ট্যাক্টও করেননি। 16 বছর পেরিয়ে গেছে। আমি তো ইতিমধ্যে ভুলেই গেছি আমার কোনো খালামণি আছে। তার মধ্যে আবার আম্মুকে হারিয়ে আব্বু একদম নীরব হয়ে গেছে। কারো কাছে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আব্বু শেয়ারের বিজনেস 3বার ড্রপ ও লস খেয়েছে। সংসার একদম অচল, তাই আর পড়াশোনাটাও করা হয়নি। সংসার আর বাবার অসুখের খরচ চালাতে 2 টিউশন করি। এই যা। ডাক্তার বলেছে আব্বুর অপারেশনের জন্য অনেক অনেক টাকা লাগবে, কিন্তু তা ম্যানেজ করা আমার পক্ষে অসম্ভব। এমনই একদিন টিউশনি শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ির চিহ্নও নেই। হঠাৎ একটা নীল কালারের প্রাইভেট কার দেখতে পেলে আমি সিগন্যাল দিই রাস্তায়। একটু দূরে গিয়ে গাড়িটা থামে। আমি দৌড়ে গিয়ে ড্রাইভারকে একটু লিফট দিতে বললে সে একটু পেছনে ফিরে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে আসতে বলে। আমি গাড়িতে উঠে পেছনে তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে আমার পছন্দের নায়ক রণবীর কাপুরের মতো, নিচের দিকে তাকিয়ে মোবাইলে ব্যস্ত। ড্রাইভার আমার চাহনি দেখে হয়তো বুঝে গেছেন ওনার মালিকের উপর আমি অলরেডি ক্রাশ খাইছি, তাই মুচকি হেসে জিজ্ঞেস করছেন, কোথায় যাবেন? আমি ঠিকানা বললে ছেলেটা আতঙ্ক হয়ে আমার সম্পর্কে সবকিছু জানতে চাইলে আমি তাকে সব বলি। তারপর উনি আমাকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে কোনো দরকার হলে ওনার অফিসে যেতে। আমি একটু ভেবাচাকা খেয়ে রাজি হলাম। এমন একটা ছেলে যাকে তাকে কার্ড দেওয়ার মতো না। ব্যাপারটা কি? বাড়ি ফিরে দেখি বাবার হার্টের ব্যথা অনেক বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার জানান ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। রাতভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ডিটেলস অনুযায়ী তার অফিসে যাই। উনি নাকি এই অফিসের ম্যানেজার ডিরেক্টর। আমাকে দেখে তো উনি রীতিমতো হেসে বলতে লাগলেন, রাতে কার্ড দিয়েছি আর সকালেই হাজির? বাহ। জি, মানে আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে। কেন, কি? আমার বাবা অনেক অসুস্থ, ইমার্জেন্সি অপারেশন লাগবে, তাই অনেক টাকার দরকার। ও তার শিক্ষাগত যোগ্যতা? মাধ্যমিক। হা হা হা, বাবা তো অনেক শিক্ষিত। তুমি? আমার সত্যি টাকাটা লাগবে। তুমি এসব বাদ দাও। আচ্ছা, তুমি জানো আমি কে? না। আমি তোমার আফরোজ খালামণির ছেলে আবির। কি? প্লিজ আমাকে হেল্প করেন, আব্বুর শরীর অনেক খারাপ। আবির? দিব, সব টাকা দিব, কিন্তু তোমাকে আমার সাথে আমার বাড়িতে 6 মাস থাকতে হবে, যতক্ষণ না তোমার বাবা ঠিক হয়ে যায়। মানে খুব সোজা, তোমাকে আমার সাথে থাকতে হবে, ফ্রিতে না, যখন ইচ্ছা টাকা পেয়ে যাবে। রেগে আবিরকে একটা থাপ্পড় দিয়ে, কি ভাবছেন আমাকে? লজ্জা করে না? ছি, আপনি এমন হয়ে গেছেন। উফ, ন্যাকামি বন্ধ করো। বাবাকে বাঁচাতে চাইলে এটা তোমাকে করতেই হবে, তা না হলে কিচ্ছু করার নেই। আসতে পারো। আমি খালামণির সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই আমাকে বুঝবেন। শাট আপ অ্যান্ড গেট লস্ট। রাস্তায় হাঁটতে হাঁটতে কথাগুলো ভেবে আর কোনো উপায় না পেয়ে আমি তার অফিসে গিয়ে তার সব শর্তে আমি রাজি হয়ে যাই।
আমার বাবার জন্য এটা আমাকে করতেই হবে। বাবাকে কোনো রকমে বুঝিয়ে বললাম আমার একটা জব হয়েছে, ওখানে থেকে আমাকে কাজ করতে হবে প্রায় 6 মাস, অনেক ভালো বেতন দিবে। বাবা রাজি হচ্ছিল না, আমি এক প্রকার জোর করেই চলে এলাম। খুব কষ্ট হচ্ছে, ভেবেছি ওখানে খালামণি আছে 6 মাস, তা তেমন কি আর চোখের পলকেই পেরিয়ে যাবে। কিন্তু এখানের পরিবেশটা ছিল একদম ভিন্ন। বিশাল এক বাড়ি, 6-7 জন স্টাফ, আবিরের একটা বোনও আছে। আমি খালামণিকে 1000 বার নিজের পরিচয় দেওয়ার পরেও উনি আমাকে চিনতেই পারলেন না। হয়তো না চেনার ভান করছেন, উল্টো আবিরকে আড়ালে নিয়ে বিড়বিড় করে বলতে থাকলেন, এই মেয়ে এখানে কেন? তাড়াতাড়ি বিদায় করে কে? কিরে, কথা বলছিস না কেন? বিয়েটি করে নিলি নাকি? উফ, থামো তো আম্মু। পৃথিবীতে যদি মেয়ের জাতির শেষ হয়ে যায় তাহলেও আমি একে বিয়ে করব না। আর তুমি কি না? দেখ, এই মেয়ে যেন আমাদের পরিবারে বিষয়ে কখনো নাক না গলায়, এই বলে দিলাম। ওকে, কিচ্ছু করবে না, তুমি নিশ্চিত থাকো। তারপর আবির একটা স্টাফের কাছে গিয়ে আমার থাকার রুমটা দেখিয়ে দিয়ে বলে রুমটা যেন ওর রুমের সাথেই হয়, যাতে ওনার যখন ইচ্ছা আমার রুমে আসতে পারে। খুব একা একা লাগছিল ওই দিন। এত মানুষ, কিন্তু আমার সাথে কথা বলার মতো কেউ নেই, সবাই সবার মতো। তারপর থেকে আমি এখানে। আবির খুব হ্যান্ডসাম একটা ছেলে, খুবই সুন্দর অ্যান্ড স্মার্ট। তাহলে কেন আমার মতন একটা সাধারণ মেয়ের সাথে উনি এইসব করেন, তাও আবার এত এত টাকা দিয়ে? শুধু আমার সাথেই কেন? কথাগুলো প্রায় আমি চিন্তা করি, কিন্তু দিন শেষে বাবার সাথে কথা বলে নিজেকে অনেকটা হালকা লাগে। নীলামা, কবে আসবি? তোকে দেখতে অনেক ইচ্ছে করে। আসবো বাবা, ছুটি পেলেই চলে আসবো, তুমি চিন্তা করো না। ওষুধগুলো ঠিক মতো খাবা। আচ্ছা, এই সপ্তাহে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট আছে না তোমার? টাকাটা পেয়েছো তো বাবা? হ্যাঁ রে মা, কিন্তু এত টাকা? তুই খুব হার্ড ওয়ার্ক করিস, তাই না? না বাবা, আমার কিচ্ছু করতে হয় না। আচ্ছা আমি রাখি, ভালো থেকো। আবির যখন তখন আমার রুমে ঢুকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে বলে ঘরের মেয়ে স্টাফগুলো আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। আমার মতো চরিত্রহীন মেয়ের জন্য নাকি হাজারো সংসার ভাঙে, কিন্তু তাদের মধ্য থেকে নিপা একটু আলাদা শুরু থেকেই। তার সাথে আমার একটা পজিটিভ কনভারসেশন, আমাকে নিয়ে তার ভিন্ন এক ধারণা। তার মতে আবির আমার খালাতো ভাই, তাই আমার রুমে আসে। তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তার সাথে আমি আমার মনের কথাগুলো একদম আপন ভেবে শেয়ার করতাম। কিন্তু সেদিন যখন সে আমার রুম ঝাড়ু দিচ্ছিল আর আমি ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিলাম, তখন আবির শাওয়ার নিতে আসলে নিপা বাধা দিয়ে বলে, আরে কোথায় যাচ্ছেন ছোট সাহেব? ভেতরে নীলা আপু শাও নিচ্ছে। কিন্তু তার কথার পাত্তা না দিয়ে আবির ওয়াশরুমে ঢুকে পড়লে তার সম্পূর্ণ ধারণা বদলে যায়। তাছাড়া ও এক রাতে আমাকে ও আবিরকে একসঙ্গে শুয়ে থাকতে দেখে সকালে বলেই ফেলে, আপনার সাথে কি ছোট সাহেবের বিয়ে হয়েছে? না তো। ছি ছি ছি, আপনাকে ভালো ভাবছিলাম। এই আপনাদের মতো মেয়েদের জন্য আমাদের মেয়ে জাতির এত বদনাম। আপনার কি মা বাবা নাই বেড়াতে এসে খালাতো ভাইয়ের সাথে এইসব? এখন বুঝেছি বড় ম্যাম সাহেব কেন আপনাকে পছন্দ করেন না। এইভাবে পেরিয়ে গেল 4টি মাস। বাবা এখন কিছুটা সুস্থ, আমাকে নিয়ে নাকি তার অনেক গর্ব হয়। বাড়ি ফিরলে উনি আর আমাকে কাজ করতে দিবেন না। একটা রাজকুমার খোঁজে, তার সাথে ওনার নিষ্পাপ রাজকুমারের বিয়ে দিবেন। বাবার মুখের কথাগুলো শুনলে সত্যি খুব কষ্ট লাগে। ইদানিং খুব মাথা ব্যথা অনুভব হয়, আর সাথে বমি ফ্রি। 3 মাস পিরিয়ড অফ। খুব ভয় ও টেনশনে আছি। এমন কেউ নেই যার সাথে আমার সমস্যাগুলো শেয়ার করব। তাই নিজে নিজে একদিন প্রেগন্যান্সি টেস্টার দিয়ে টেস্ট করে যা দেখলাম, তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি প্রেগন্যান্ট, আমার ভেতর আরেকটা প্রাণ। আমি মা হব, কিন্তু আবির কি আমাকে মেনে নেবে? আমার কুমারিত্ব নষ্ট করে সে কি পেল জানি না, কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে তা বলতে পারে। বাবার সমাজে মুখ দেখাবেন কি করে? আমি ওনার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠলাম। আমি আসলে মেয়ে নামে কলঙ্ক। সারাদিন রুমে থেকে কান্না করছি, অবশ্য তাতে কারো মাথা ব্যথা নেই। আবির অফিস থেকে এসে চেঞ্জ করে হাতে মোবাইল আর কানে হেডফোন দিয়ে ডাইরেক্ট রুমে ঢুকে পড়েন। সোফায় বসে ফোনে গেমস খেলছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তে ইশারায় জানতে চাইলে আমি মুখ লুকিয়ে আরো জোরে জোরে কাঁপতে থাকি, কারণ উনি কাছে এসে বেখেয়ালি হয়ে বলতে লাগলেন, এসব মরাকান্না থামিয়ে কি সমস্যা সেটা বলো। আবির আমি কি আরো টাকা লাগবে? ইটস নট এ ফ্যাক্ট ডার্লিং, পেয়ে যাবা। না আবির, তাহলে নিশ্চয়ই আরো কাস্টমার দরকার। ওকে, চিন্তা করো না, আমি আমার বন্ধুদের বলবো, কিন্তু ওরা শুধু দিনে, রাতটা কিন্তু আমার, ঠিক আছে? রেগে কষে ওনাকে থাপ্পড় মেরে উচ্চ স্বরে বলতে লাগলাম, আমি প্রেগনেন্ট। অন্যদিকে তাকিয়ে ফোনে ব্যস্ত হয়ে, তা আর এমন কি, কংগ্রেটস। বিয়ের আগে আমি মা হয়ে গেছি, বুঝতে পারছেন? একমাত্র আপনার এই নোংরা অফারটার কারণে। আপনি ইচ্ছা করলেই ফ্রিতে টাকাটা দিতে পারতেন, কিন্তু না,
আপনি একটা সরল সহজ মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমি আমার বাবার আদর্শ মান সম্মান সব শেষ করে দিয়েছি। সো স্যাড। তোমার আব্বু জানতে পারলে অনেক রাগ করবে, তাই না? একদম মরেই যাবেন। আচ্ছা চলো। কোথায়? তোমার আব্বুর কাছে ওনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট, সুসংবাদটা ওনাকে দিতে হবে না? না আবির, আপনার পায়ে পড়ছি, প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ। চলো তো। আমার আম্মুকে তো অনেক বড় লেকচার শুনিয়েছিলেন উনি চরিত্র নিয়ে, এবার ওনার মেয়ে সম্পর্কেও সবার জানা দরকার। আবির আমার প্রতি দয়া করুন প্লিজ প্লিজ। আমার বাবা অনেক অসুস্থ, উনি এসব মেনে নিতে পারবেন না প্লিজ। কে শোনে কার কথা? আবির আমার হাতটা ধরে জোর করে গাড়িতে উঠিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলেন, যেন টাইম ওয়েস্ট না হয়। খুব কান্না পাচ্ছে, বাবা জানতে পারলে পাগল হয়ে যাবেন। বাসায় এসে নিচের দিকে তাকিয়ে কান্না করছি। আবির আমার হাতটা ধরে আছেন। বাবা চেয়ারে বসে পেপার পড়ছিলেন। হঠাৎ আমাকে দেখে মুখে এক ঝাঁক হাসি নিয়ে, নীলামা কেমন আছিস রে মা? তোরে এতদিন পরে মনে পড়লো বাবার কথা? আমি চুপ হয়ে কান্না করতে দেখে বাবা কাছে এসে আতঙ্কিত কণ্ঠে বলতে থাকেন, কিরে মা, কি হয়েছে? আর এই ছেলে কে তোর সাথে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আবির। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনলাম না। আঙ্কেল, আপনার জন্য অনেক বড় একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কি খুশির সংবাদ? কংগ্রাচুলেশন আঙ্কেল, আপনি নানুভাই হতে যাচ্ছেন। আপনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট। বাবা হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। তার উপর যেন আকাশটা ভেঙে পড়লো, গোটা পৃথিবী এলোমেলো হয়ে গেল। আমার থেকে কখনো এটা আশা করেন, তা ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। চোখ দিয়ে তার রীতিমতো পানি চলে এসেছে। কথাটা যেন তার বিশ্বাস হয়নি, তাই নিশ্চিত হতে আমাকে জিজ্ঞেস করছে, নীলা এসব কি কি বলছে ছেলেটা? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? আবির ভ্রু কুঁচকে বাবাকে বলতে লাগলো, ইয়ে আঙ্কেল, আপনার কত ভুল হচ্ছে। নীলার তো বিয়ে হয়নি। না মানে বলতে চাচ্ছি। বাবা চোখ দুটো লাল করে রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে, আমার মেয়ে এসব করতে পারে না। আমার মেয়ে ফুলের মতো নিষ্পাপ। নীলা, তুই বলে দে যে তুই আমার মেয়ে। তুই এসব করতে পারিস না। এই ছেলে যা বলছে সব মিথ্যা। কিরে বল। বাবার কথাগুলো শুনে ডুকরে কেঁদে উঠলাম। বাবা আমার অবস্থা বুঝতে পেরে কষে দুগালে থাপ্পড় দিয়ে চাবুকটা হাতে নিয়ে খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন। এমন জানলে নাকি উনি অনেক আগেই আমাকে নিজ হাতে মেরে ফেলতেন। ওনার আত্মসম্মানকে হীন করার আমার কোনো অধিকার ছিল না। আমার মতো মেয়ের ওনার দরকার নেই। আবির লোক দেখানো সান্ত্বনা দিয়ে বাবাকে আটকিয়ে বলতে লাগলেন, কাম ডাউন কাম ডাউন। মেয়ের এই অবস্থা হলে খারাপ লাগাটাই স্বাভাবিক, যেমনটা আমার লেগেছিল যখন আমার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন, তাকে বেশ্যা বলেছিলেন, আমার জন্ম নিয়ে সন্দেহ করেছিলেন। এখন আপনার মেয়েকে কি বলবেন মিস্টার আকরাম সাহেব? কে তুই? আমি আফরোজা ইমরান চৌধুরীর একমাত্র ছেলে আবির চৌধুরী, আপনার মেয়ের আগত সন্তানের পিতা। না, আমি বিশ্বাস করি না। চুপ কর তুই, চুপ কর। নীলা, তুই তো ভালো একটা জব করে আমাদের সুদিন ফিরিয়ে আনবি বলেছিলি, তাহলে এসব কি? এই জানোয়ারটা তোর সাথে জোর করে কিছু করেছে। মা বল আমাকে, তুই ভয় পাস না। আমরা পুলিশের কাছে যাব। আপনাকে নীলা এভাবে বোকা বানিয়েছে। তাহলে শুনুন, আপনার মেয়ে টাকার বিনিময়ে আপনার কাছে মিথ্যা বলে দীর্ঘ 4টা মাস আমার সাথে আমার বাড়িতে ছিল। আমরা একসাথে শুয়েছি, একসাথে থেকেছি। নীলা তো কয়েকদিনেই আমাকে আপন করে নিয়েছে। আমার সামনে কাপড় চেঞ্জ করতেও তার কোনো আপত্তি ছিল না, তাই না নীলা? সত্যিটা হলো আমার আম্মু না, আপনার মেয়ে একটা চরিত্রহীনা নষ্টা। একসময় মেয়ের বিয়েতে আপনার অনেক অমত ছিল, আর এখন তো ফ্রিতে দিলেও আপনার এই বাজে মেয়েকে কেউ গ্রহণ করবে না, কেউ না। বাবা গম্ভীর হয়ে চেয়ারে বসে মেঝের দিকে তাকিয়ে আবিরের কথাগুলো শুনছে। বাবার রাগটা যেন আগের মতন নেই, নাকি শরীরের সাথে পেরে উঠছেন না। আবির আমাকে সাধ্যমতো অপদস্থ করে আমার কাছে এসে চোখ রাঙিয়ে বলে গেলেন, আমি যদি কোনোদিনও ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে খুন করে ফেলবেন। যাওয়ার আগে মুখের ওপর টাকার বান্ডিল ছুঁড়ে ফেলে দিয়ে বলে গেলেন, ডু অ্যাবর্শন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপর চশমাটা পরে চলে গেলেন। বাবা এখনো নিস্তব্ধ হয়ে আছেন। আমি দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো ধরে আকুতি মিনতি করে আমার বাধ্যকতার কথা বলতে লাগলাম তার সাথে। তার জন্য যে আমি আমার জীবনটাও দিতে পারি সেটাও বললাম। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে হারাতে চাইনি বাবা, তাই নিজের অতি মূল্যবান জিনিসটার বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছি। তুমি আমার সব বাবা। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, মান সম্মান মাটিতে মিশিয়েছি। আমাকে তুমি বকা দাও, মারো, বিশ্বাস করো বাবা আমি এখানে থাকবো না।
অনেক দূরে চলে যাব। তুমি শুধু একবার আমার সাথে কথা বলো। বাবা আমার চোখের দিকে তাকালে আমি ভয় পেয়ে যাই। রক্ত মাখা চোখ দুটো বেয়ে অঝরে পানি পড়ছে। এই প্রথম আমি সরাসরি বাবাকে কাঁদতে দেখলাম। মারে, তুই আমাকে বাঁচাতে যা করেছিস ওই কাজটা করেও আমাকে মেরে ফেলেছিস। আগে মানুষ আমাকে দেখলে শ্রদ্ধা করত, আর এখন আঙ্গুল তুলবে, সিসি করবে, গালি দেবে। বাবা আমি চুপ চুপ, এই পাপি মুখে আমাকে বাবা বলবি না, তোর বাবা মরে গেছে। কথাগুলো বলেই বাবা হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি মেঝেতে পড়ে থেকে নিজের পাপের জন্য বাবার কাছে ক্ষমা চাচ্ছি। সত্যি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমার মরে যাওয়াই উচিত। এই জীবন রাখার কোনো অধিকার নেই আমার। কিন্তু এখন তো আর আমি একা না। রাত পেরিয়ে সকাল হলো, বাবা রুমের দরজা খুলছেন না। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মনে খুব ভয় কাজ করলে আমি কান্না করতে থাকি। তারপর কয়েকজন প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি বাবা ফ্যানের সাথে ঝুলছেন। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবার দিকে হা করে তাকিয়ে আছি, চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। যাক, আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, এই পৃথিবীতে সম্পূর্ণ একা একজন। বাবাকে কবর দিয়ে যখন সবাই ফিরে এলো, তখন বাবার কবরের পাশে বসে খুব কান্না করেছিলাম। বারে বারে চিৎকার করে বলছিলাম, আমাকে একা রেখে কেন চলে গেলেন? আমাকেও কেন ওনার সাথে নিয়ে গেলেন না? আজ আমার জন্য বাবার এই অবস্থা। আমার পাপের মাসুল আমার বাবা দিলেন। আমি বাবাকে হারিয়ে ফেলেছি। আমি আসল খুনি। আমার ফাঁসি হওয়া চাই। বাবার মৃত্যুর পর আমি আমার এক দূর সম্পর্কের মামার বাড়িতে চলে যাই। মামা প্রচুর বায়না করেন, আজ নাকি তিনি প্রতিষ্ঠিত কেবল বাবার জন্যই হতে পেরেছেন। এককালে বাবা ওনাকে আর্থিক সাহায্য করে বাঁচার পথ দেখিয়েছিলেন, প্রতিদানে কিচ্ছু চাননি। এখন আমাকে ওনার বাড়িতে নিজের মেয়ের মতো রাখতে পারলে নাকি বাবার কিছুটা ঋণ শোধ করার সুযোগ পাবেন। ও বাড়িতে গেলে মামুনি আমাকে স্পষ্ট জানিয়ে দেয়, ওখানে থাকতে চাইলে আমাকে বাজার এনে দিতে হবে, রান্না করতে হবে, ঘর পরিষ্কার সহ নানা সাংসারিক কাজে নিয়োজিত থাকতে হবে। আমি তার এক কথায় সব মেনে নেই। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। সবাই তো তার সারা জীবন বাবা মায়ের দুলালি হয়ে থাকতে পারে না। তাদের মধ্যে হয়তো আমিও একজন অভাগী। দিন যাচ্ছিল, বাড়ির সব কাজ একলা হাতে সামলিয়ে খুব ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছি। হঠাৎ রিঙ্কি এসে আমাকে ডেকে তুলে আমার কাছে টাকা আছে কিনা জানতে চাইলে আমি আবিরের দেওয়ার টাকাগুলোর কথা ভেবে বলতে থাকি, হ্যাঁ আছে, কিন্তু এই টাকা আমি খরচ করতে পারবো না। আপু, আগামীকাল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, অনেক দামি কিছু গিফট করতে হবে, প্লিজ হেল্প। ঠিক আছে, তুমি 10-20 হাজার নিয়ে নাও। না না আপু, এতে কিচ্ছু হবে না, প্লিজ বোঝ। তাহলে কত? তুমি আমাকে 1 লাখ দাও, আমি জানি তোমার কাছে এর থেকেও বেশি আছে। প্লিজ প্লিজ আপু, না করো না। ঠিক আছে, কিন্তু এই টাকা আমার না। যত তাড়াতাড়ি সম্ভব আমি যার টাকা তাকে ফিরিয়ে দিব। তুমি বুঝো প্লিজ। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। মুখ বাঁকিয়ে চলে গেল। পরের দিন ঘরের বাজার নিয়ে বাসায় ফিরে রিঙ্কি দৌড়ে আমার রুম থেকে পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে গিয়ে রুমের সব জিনিসপত্র এলোমেলো আবিষ্কার করি, সবকিছু অগোছালো। টাকার ড্রয়ারটাও খালি হয়ে পড়ে আছে। এই কাজ রিঙ্কি ছাড়া কেউ করেনি। সেই আমার টাকাগুলো চুরি করেছে। তা মামুনিকে জানালে উনি উল্টো আমাকে দোষী সাব্যস্ত করেন। সেদিন মা মেয়ে মিলে খুব নির্যাতন চালায় আমার উপর। তখন মা বাবার কথা খুব মনে পড়ছিল। আজ যদি অন্যরা বেঁচে থাকতেন, আমি যদি সেই বাড়িতে থাকি, তাহলে নাকি রিঙ্কি অন্য কোথাও চলে যাবে। কারো সুখের সংসার ভাঙতে চাই না বলে নিজেই বাড়ি ছেড়ে রাস্তায় পাড়ি জমালাম। গভীর রাত, রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টের নিস্তব্ধ পরিবেশ। আমার হাত দুটো এক মুঠ করে একটা গাছের নিচে শুয়ে আছি। হঠাৎ করে যেন আমার হাতটা স্পর্শ করলো। হঠাৎ চোখ খুলে দেখি একটা মাতাল আবল তাবল বকছে আর আমার কাছে আসার চেষ্টা করছে। খুব ভয় পেয়েছিলাম। হাতে থাকা ব্যাগটা দিয়ে তাকে আঘাত করে কোনো রকমে নিজে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে যাই। বড় রাস্তার মোড়ে এসে আমি ক্রমাগত বমি করতে থাকি। প্রেগনেন্সি অবস্থায় যা হয় আর কি। সাহায্য করার মতো কেউ নেই আমার। ভাগ্যবশত নিপা সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখতে পেয়ে রিক্সা থামিয়ে বলতে লাগলেন, নীলা ম্যাম, আপনি এখানে? কি হয়েছে? এ কি অবস্থা আপনার? আমি তাকে দেখে যেন স্বস্তি ফিরে পেলাম। চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। কিছু বলবো তার আগেই মাথা ঘুরে পড়ে যাই। চোখ খুলে নিজেকে আবিরের বাসায় খুঁজে পাই। বেডের পাশেই চিন্তিত চেহারায় নিপা আমার দিকে তাকিয়ে আছে। খালামণি কিছুটা দূরে গিয়ে রাগী লোক নিয়ে গম্ভীর হয়ে বলছেন, তোমার বাবা যা করেছেন তা কি কম ছিল যে এখন বারে বারে তুমি ফিরে এসে জ্বালাতন শুরু করলে?
তোমার বাবা কেন বুঝতে চাইছেন না? তোমাকে এভাবে আমাদের পেছনে লেলিয়ে দিয়ে কোনো লাভ নেই। আমরা তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। গিয়ে হীনমন্যতা সম্পন্ন লোভী বাবাকে বলে দিবে ওনার থেকে ভালো কাপড় আমাদের পোষা কুকুরটি পরে। বুঝেছ? সামনে আবিরের এঙ্গেজমেন্ট, এর মধ্যে আমি তোমাদের কোনো ঝামেলা চাই না। আবির অফিস থেকে আসার সময় হয়ে গেছে, তোমাকে এখানে দেখলে ভীষণ রাগ করবে। দেখো, তোমার সামনে হাত জোর করছি, তুমি প্লিজ চলে যাও, আর কখনো আসবে না। আমি আস্তে করে বিছানা থেকে উঠে খালামণির হাত দুটো স্পর্শ করে ডুকরে কেঁদে উঠলাম। আমার থাকার কোনো জায়গা নেই। যতদিন না কোনো কাজ পাচ্ছি আমাকে এখানে তোমার কাছে রেখে দাও না খালামণি। বিশ্বাস করো, কোনো ঝামেলা করব না। নিপা, তরিশ, সুমি, সাজিয়া ওরা যেমন তোমার বাড়ির স্টাফ, তেমনই মনে করো না আমিও একজন নতুন কাজে যোগ দিয়েছি। ও খালামণি, আমাকে বেশি কিছু দিতে হবে না, শুধু থাকার জায়গা আর খাবার দিলেই হবে। বিশ্বাস করো, কাজ পেলে চলে যাব এক ঝটকায় হাত দুটো ছাড়িয়ে। মাথা খারাপ? খাল কেটে কুমির আনবো নাকি? অতীতের কিছুই ফিরে আনতে চাই না। আবিরের এঙ্গেজমেন্টে কোনো ঝামেলা হবে না খালামণি, থাকতে দাও না প্লিজ। আমি খুব অসহায়, প্লিজ সাহায্য করো। আচ্ছা আচ্ছা, ছাড়ো, ঠিক আছে, কিন্তু একজন স্টাফ হয়েই থাকবে। কখনো যদি আমাদের ফ্যামিলির কেউ হতে চেয়েছো অথবা পারিবারিক কিছু নিয়ে আলোচনা করেছো, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খালামণি কথাগুলো বলছে এমন সময় আবির অফিস থেকে ফিরে আমাকে দেখে রেগে একাকার হয়ে বলতে থাকেন, তুমি সাহস হয় কিভাবে আমার বাড়িতে আসার? আবির, ও নিপাদের সাথেই কাজ করবে। তাছাড়াও কয়েকদিন পর তোর এঙ্গেজমেন্টের অনেক কাজ, লোক পেয়ে গেছি, ভালোই হয়েছে বল। কোনো দরকার নেই, অনেক লোক আছে কাজ করার। তারপর আবির আমার হাতটা ধরে জোর করে টেনে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। খালামণির কথাও শুনছেন না। আমি অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। গেটের সামনে এনে রেগে আঙুল দেখিয়ে বলতে লাগলেন, আর কোনো দিন যদি আমার বাড়ির বরাবর দেখেছি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যেই না বাবা মেনে নিতে অস্বীকার করছে, অমনি আমার কাছে ফিরে আসা, তাই না? তোদের মতো মেয়েরা এমন কেন? আচ্ছা বল, আর কত টাকা দিলে তোর এই অপবিত্র শরীরটা আর আমাকে দেখতে হবে না? আপনার থেকে খারাপ তো এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না আবির। আপনি ওয়ান অ্যান্ড অনলি, যে কিনা অযথাই একটা নোংরা গেম খেলে আমাকে শেষ করে দিয়েছেন। আপনি জানোয়ার থেকেও নিকৃষ্ট, আল্লাহর গজব পড়ুক। স্টপ টকিং ননসেন্স অ্যান্ড গেট লস্ট ফ্রম হার। কথাটা বলে চলে যাচ্ছিলেন। শুনুন, আমাকে থাকতে না দিলে এক্ষুনি পুলিশের কাছে গিয়ে বলবো আপনি আমার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করেছেন, আমাকে বিয়ের প্ররোচনা দিয়ে এখন বিয়ে করতে অস্বীকার করছেন, প্রতারণা করেছেন। তখন আপনার বিয়ের কি হবে চিন্তা করে দেখেছেন? উনি ভীষণ রেগে চোখগুলো আগুনের গোলা করে ফিরে আমার দিকে তাকিয়ে আছেন। এর মধ্যেই খালামণি এসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে, আর এদিকে নিপা এসে আমাকে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। আবির কিছু বলছে না, তার বিয়েতে ঝামেলা হবে হয়তো, এটা ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছেন। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব ভয়ঙ্কর চাহনি, পারলে যেন এক্ষুনি গিলে খেতেন আমাকে। এইভাবেই শুরু হলো আমার জীবনের আরেকটা নতুন ধাপ। সত্যি বলতে আমি আগে জানতামই না যে আমার মধ্যে এত ধৈর্য আছে। অসুখ, বমি, মাথা ব্যথা এসব কাটিয়ে সারাদিন পরিশ্রম করছি। খালামণি কাজে অসন্তুষ্ট হলে আমাকে যে বের করে দিবেন, তখন যাব কোথায়? আমার বমি আর বারে বারে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা সবার কাছ থেকে আড়াল করতে পারলেও নিপার কাছ থেকে করতে পারিনি। আমার গল্পটা জেনেই ছাড়লো। মেয়েটা রীতিমতো কেঁদে গলা জড়িয়ে বলতে লাগলো আজ থেকে ও নাকি আমার ছোট বোন, আর আমার কথা মতো প্রেগনেন্সির ব্যাপারটা কাউকে বলবে না বলে প্রমিস করলো। যাক, এখানে সব স্বার্থপরদের ভিড়ে একটা বোন তো পেলাম। কয়েকদিন পরে আবিরের এঙ্গেজমেন্টের ইভেন্ট আয়োজন করা হলো। মেয়ে আমেরিকার সিটিজেন, নাম তরি, কালকেই দেশে ফিরেছে। 5 বছর আগে আবির অফিসের কাজে আমেরিকায় গেলে সেইখানেই তার সাথে তরির পরিচয় হয়। তরিকে আর তার ফ্যামিলিকে খালামণি খুব পছন্দ হয়ে যায়। বিত্তশালীর পরিবারের একমাত্র মেয়ে। এই বিষয়ে আবিরের মত জানতে চাইলে উনি ওনার মায়ের খুশি সবচেয়ে দামি বলে জানিয়ে দেয়। আগামীকাল আবিরের এঙ্গেজমেন্টের রাতে আবির আমাকে ফোন দিয়ে বলেন আমি যেন কোনোভাবেই ওনার এঙ্গেজমেন্ট পার্টি অ্যাটেন্ড না করি। ওই দিন বাবার বাসায় চলে যেতে বলেছেন। বেচারা ভয় পাচ্ছে আমি যদি আবার কোনো হট্টগোল পাকিয়ে দেই।
যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই আবিরের কথাটা রাখতে পারলাম না, লুকিয়ে এখানেই থেকে গেলাম। সন্ধ্যায় বেশ রমরমাট পরিবেশ, গেস্টদের অভাব নেই। শিল্পপতি আবির চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা, রিং এক্সচেঞ্জ হলে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। নিজেকে মানুষের ভিড়ে আড়াল করে সব দেখছি। সবশেষে শুরু হয় কাপল ডান্স। যে যার মতো পার্টনার নিয়ে ডান্স করছে। আবির তরিকে নিয়ে কাপল ডান্সে মগ্ন। মনমরা করে দাঁড়িয়ে আছি। বাবার কথা খুব মনে পড়ছে। এক মনে বাবার কথা চিন্তা করছি। এদিকে নিপা আমার অবস্থা দেখে ভেবেছে আবিরের জন্য মন খারাপ, তাই ইচ্ছে করে আমাকে ধাক্কা দেয়। আমি লুটে গিয়ে আবিরের উপর পড়ি। সব অন্ধকার লাইটের ফোকাস আমাদের উপর। ওনার রাগী চোখগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যাই। আজকেই আমাকে বাড়ি থেকে বের করে দিবেন নিশ্চিত। উনি গম্ভীর চেহারায় তাকিয়ে থাকলে আমি আমতা আমতা করে যাওয়ার জন্য যেই না ফিরেছি, অমনি উনি আমার হাতটা ধরে ঘুরিয়ে ওনার বুকের সাথে মিশিয়ে এক হাত আমার হাতে আর অন্য হাত কোমরে রেখে গানের সাথে তাল মিলাতে থাকেন। পরের দিন আবিরের রুম পরিষ্কার করতে এলে উনি আমাকে তাচ্ছিল্যের সাথে বলতে থাকেন, রাতে ইচ্ছে করে আমার উপর এসে পড়েছিলে যেন কোনো একটা নাটক শুরু করতে পারো, তাই না? আপনার যা ইচ্ছা ভাবুন। তোমার বাবার কি সামান্যতম লজ্জাটুকু নেই? কিভাবে পারলেন মেয়েকে এখানে পাঠিয়ে দিতে? আত্মমর্যাদাহীন মানুষ। তোমার বাবা কি আমার উপর প্রতিশোধ নিতে চাইছেন? বুড়ো বাস্টারটা আমার কিছুই করতে পারবে না বলে দিয়ে ওনাকে। বাবা মারা গেছে আবির, আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছেন। প্লিজ ওনাকে কিচ্ছু বলবেন না। আমি পাপী, যা বলার আমাকে বলেন। আবির নিস্তব্ধ হয়ে আমার কথাগুলো শুনেছেন। দুঃখ পেয়েছেন নাকি খুশি হয়েছেন তা বোঝা বড় ভার। পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তি যাকে হয়তো আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি ঘৃণা করি ওনাকে। গভীর রাতে বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। বারান্দা থেকে আবিরের রুমটা স্পষ্ট দেখা যায়। একটু পরেই আবির ফোনে কথা বলতে বলতে জানালার ধারে এসে আমাকে দেখে ফোনটা সরিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আমার প্রতি আবার ওনার মায়াটায়া হলো নাকি? ধ্যাৎ, কি যে ভাবছি। আমি বিরক্তিকর লুক নিয়ে ওখান থেকে চলে এলাম। পরের দিন আমি আর নিপা বাসার খরচের জন্য বাজারে গেলে ফেরার সময় কোনো রিক্সা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। বাধ্য হয়ে দুজন হাঁটা শুরু করলাম। শুনশান রাস্তায় অনেকটা পথ চলে এসেছি। পা ব্যথায় আর হাঁটতে পারছি না। হঠাৎ একটা প্রাইভেট কার দেখে নিপা প্রায় মাঝ রাস্তায় গিয়ে লিফট নেওয়ার জন্য গাড়িটাকে সিগন্যাল দিয়ে থামায়। মেয়েটা পারেও বটে, আর একটু হলেই জানে মরত। আমার দিকে ইশারা করে, হ্যালো, হাই ভাইয়া, আমাদের একটু সাহায্য করেন। দেখেন না, আমার ম্যাডাম অনেক অসুস্থ। আমি দুই হাতে খরচের ব্যাগ নিয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি। এর মধ্যেই ছেলেটা আমার দিকে এক নজর তাকিয়ে গাড়িতে ওঠার পারমিশন দিয়ে দেয়। কি হয়েছে আপনার ম্যাডামের? কিচ্ছু হয়নি। হোয়াট? ও হ্যাঁ, প্রচন্ড মাথা ব্যথা। আচ্ছা, আপনার ম্যাডামের নাম কি? এত কিছু জেনে আপনার লাভ কি? এই যে এই বড় গেটের সামনে রাখেন। তাড়াহুড়ো করে দুজন গাড়ি থেকে নেমে চলেই আসছিলাম, লোকটা পেছন থেকে ডেকে বলল, একটা থ্যাঙ্কস তো দিতে পারতেন নাকি? নিপা মুখ ঘুরিয়ে, থ্যাংক ইউ। আসেন, বাড়ি এসে চা কফি খেয়ে যান। মন চাইলে একটু শুয়েও যেতে পারেন। যত্তসা মেয়ে দেখলে শুধু কথা বলতে ইচ্ছে করে, তাই না? লুচ্চা ছেলে কোথাকার। ছেলেটা নিপার দিকে হা করে তাকিয়ে আছে। শত হলেও উনি আমাদের সাহায্য করেছেন, তাই আমি গাড়ির জানলার কাছে গিয়ে বললাম, থ্যাঙ্কস। সুযোগ বুঝে ছেলেটা তার হাতটা বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, মাই সেলফ নিলয়, অ্যান্ড ইউ? তার সাথে হ্যান্ডশেক করে। এ বাড়িতে থাকেন? জি। বাড়ি ফিরে দেখি আবির অফিস থেকে চলে এসেছেন। ফ্রেশ হয়ে গ্রিন অ্যাপেল খেতে খেতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। আমি ওনাকে পাত্তা না দিয়ে খরচের ব্যাগগুলো গোছাতে লাগলাম। আবির আমার কাছে এসে পাশ দিয়ে হেঁটে যেতে যেতে নিচু স্বরে বলতে থাকেন, আজকেই লাস্ট। আর কোনো দিন যদি দেখেছি অন্য ছেলের হাত ধরেছ, তাহলে হাতগুলো কেটে ফেলবো, বুঝেছ? আমি কফি হাতে ওনার রুমে ঢুকে দেখি রুমটা একদম বস্তি হয়ে আছে। আলমারির সব কাপড় বিছানায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর মহাশয় আয়নার দিকে তাকিয়ে একটার পর একটা শার্ট চেঞ্জ করে নিজেকে পারফেক্ট করতে ব্যস্ত। আমি বিরক্তিকর লুক নিয়ে কফিটা টেবিলে রাখতেই উনি আমাকে দেখে আটকে উঠে জলদি করে হাতে থাকা শার্টটা নিয়ে নিজের খালি শরীরটা কভার করার চেষ্টা করছেন। আর রেগে আমাকে বলছেন, কারো রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় জানো না?
বাবা সব শিক্ষা দিয়েছে, শুধু এটা বলতে কি ভুলে গেছেন? রুমের কি হাল করেছেন আপনি? সন্ধ্যায় তোরির সাথে মিট করব, কিন্তু নিজেকে রেডি করতে পারছি না। তাই বলে রুমটাকে বস্তি করে দেবেন? তাতে তোমার কি? আমার রুম, আমি যা ইচ্ছে তাই করব। বাই দ্য ওয়ে, হুট করে একটা হ্যান্ডসাম ছেলে রুমে আসতে তোমার লজ্জা করলো না? ওনার কাছে গিয়ে আলতো করে ওনার কপালে স্পর্শ করে লজ্জা? কিসের লজ্জা জান? আপনার আর আমার মাঝে এই লজ্জা শব্দটা একদম বেমানান, তাই না বলুন? শ্যাট আপ অ্যান্ড গেট আউট। ওনার হাতে একটা নীল পাঞ্জাবি ধরিয়ে দয়া করে আর রুমটা এলোমেলো না করে এটা ট্রাই করুন, ঠিক আছে? রুম গোছাতে কষ্ট হয়। গভীর রাতে সব কাজ শেষ করে ঘুমোতে যাব, তখনই আবির এসে আমার পথ আটকিয়ে বলে, কফি খাবো। এত রাতে? তাড়াতাড়ি নিয়ে আসো, আমি বারান্দায় আছি। কি আর করার, মালিকের আদেশ। খুব ভয়ঙ্কর লাগছিল, যদি পারতাম লোকটাকে গুলি করে মারতাম। যাই হোক, মন মরা হয়ে মগটা ওনার হাতে ধরিয়ে চলেই আসছিল, হঠাৎ পেছন থেকে উনি বলে উঠলেন, থ্যাঙ্কস। লাগবে না, এটা আমার কাজ স্যার। কফির জন্য না। তাহলে? তোরি পাঞ্জাবি খুব পছন্দ করে, আর নীল নাকি ওর ফেভারিট কালার। 2 দিন পর আবিরের বোন সাফাকে পাত্রপক্ষ দেখতে আসে। লোকমুখে শুনেছি ছেলেদের পরিবার নাকি অনেক বড় লোক, তাছাড়াও দেশি বিদেশে ছেলেদের বিজনেস আছে, একদম আবিরদের সমতুল্য। খালামণি তো বলেই ফেললেন ওনার আদরের সাফার জন্য এমনই ছেলের তালাশে ছিলেন এতদিন। শুভক্ষণে আবির বাড়ি নেই বলে খালামণি খুব রাগারাগিও করেছেন। যা শুনেছি তার থেকেও বেশি দেখছি। ছেলের পরিবার খুবই ভদ্র। ড্রয়িং রুমে সবাই আলাপ করছেন, সাফাকেও খুব সুন্দর দেখাচ্ছে, 100% ছেলে পক্ষের পছন্দ হবে, কিন্তু কিছুতেই পাত্রকে দেখতে পারছি না। কথার ফাঁকে খালামণি ইশারায় আরো নাস্তা দিতে বললে নিপা নাস্তা নিয়ে রুমে উকি দিয়ে আবার ফিরে আসে। কি হলো, তুমি ফিরে এলে কেন? তাড়াতাড়ি খাও, খালামণি রাগ করবে কিন্তু। আমার হাত পা কাঁপছে, আমি পারবো না, আপনি নিয়ে যান। কেন, কি হয়েছে? ওই দিনের ছেলেটা, উনি হয়তো পাত্র। আল্লাহ না জেনে ওনাকে কত বকাঝকা করেছি। বড় মেম সাহেব এবার আমার চাকরিটা নট করেই ছাড়বেন। কোন ছেলে? আমি কিছু বুঝতে পারছি না। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, নিলয়। ম্যাডাম আমাকে বাঁচান, এবার আমি শেষ। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, আমাকে দাও। সুন্দর করে ঘোমটা দিয়ে ড্রয়িং রুমে যেতেই একজন ভদ্র মহিলা আমাকে দেখে হেসে বলতে লাগলেন, ওই তো নীলামে এসেছে। আহ, এগুলোর কি দরকার ছিল? তুমি নীলের পাশে গিয়ে বসো মা। পরিবেশটা স্তব্ধ হয়ে গেছে। যদিও আমাকে দেখে নিলয় মুচকি হেসেছে, কিন্তু তাদের আচরণে আমার মতো খালামণি সহ সবাই ভেবাচাকা খেয়ে আছে। আমি ভদ্র মহিলার কথা রাখতে যেই না ওনার পাশে বসেছি, অমনি উনি উঠিয়ে নিলয়ের কাছে ধপাস করে বসিয়ে আবার শুরু করলেন, বাহ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। আপনার মেয়ে সত্যি অনেক লক্ষ্মী। যত দ্রুত সম্ভব আমি দুজনের বিয়ে দিতে চাই। বিয়ের কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সাথে সাথে খালামণি ভীষণ রেগে নাক মুখ লাল করে বলছেন আমাকে উদ্দেশ্য করে, আপনার মাথা ঠিক আছে তো? কি বলছেন এসব? এই কলঙ্কিনী, দূর হও এখান থেকে। বারণ করেছিলাম না আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে? ভদ্রমহিলা আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকলে আমি বলতে থাকি, আপনার ভুল হচ্ছে আন্টি, আমি এবারের চাকর। আপনি যাকে ভাবছেন আমি সে নই। কথাটা বলে চলে যাচ্ছি, হঠাৎ নিলয় আমার হাত দুটো ধরে হাঁটু গেড়ে বসে বলতে থাকেন, উইল ইউ ম্যারি মি? তোমার অতীত বর্তমান আমি কিছুই জানতে চাই না, আমি শুধু তোমার ভবিষ্যৎ হতে চাই। হাতগুলো ছাড়িয়ে চোখের পানি ফেলে বলতে লাগলাম, আই এম সরি, আমার কোনো ভবিষ্যৎ নেই। তাছাড়া আমার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। আমি খালামণি নিলয়কে থামিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিলয় বারে বারে আমাকে কনভিন্স করার চেষ্টা করছেন, কিন্তু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। খালামণি সবটা ম্যানেজ করে নিলয়ের পরিবারকে যতটুকু সম্ভব অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময় নিলয় বলে যান উনি আমাকে নিজের করেই ছাড়বেন, এটা ওনার চ্যালেঞ্জ। খালামণি আমার উপর ওনার সব রাগ ঝাড়েন। ওনার সন্দেহ হয় আমি নাকি নিলয়কে ফুসলিয়ে ফাসলিয়ে এমনটা করতে বলেছি। সবকিছুই আমার প্ল্যান ছিল। খালামণিকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি নিলয়কে চিনিও না পর্যন্ত। যাই হোক,
শাস্তিস্বরূপ খালামণি আমাকে অন্ধকার স্টোর রুমে আটকে রাখে। আমি অন্ধকার ভীষণ ভয় পাই। মনে হচ্ছে সাদা পোশাক পরে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। বারে বারে সাহায্যের জন্য সবার কাছে অনুরোধ করছি, কিন্তু কেউ দরজার লক খুলে দেওয়ার সাহস পাচ্ছে না। যেহেতু এটা খালামণির আদেশ, আবির অফিস থেকে ফিরে আমাকে বলতে থাকেন, নীলা, কালকের ফাইলটা নিয়ে আমার রুমে আসো। গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ, নিজেকে খুব একা লাগছে। বাবা মায়ের কথা মনে পড়ে খুব কান্না পাচ্ছে। আর যদি তারা বেঁচে থাকতেন। দরজার পাশে বসে বসে কথাগুলো ভেবে কাঁদতে থাকি। হঠাৎ একজন আমার কান্নার আওয়াজ শুনতে পেয়ে দরজায় নক করে শিওর হচ্ছিলেন রুমে কেউ আছে কিনা, কেননা রুমটায় মানুষ থাকার জন্য একদম অনুপযোগী। কারো সাড়া পেয়ে আমার মধ্যে যেন আস্থা ফিরে এলো। আকুতি মিনতি করে দরজাটা খুলে দিতে বললাম। লোকটাও আর দেরি করলো না, দরজাটা খুলে দিয়ে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি? ওয়েট ওয়েট ওয়েট, তুমি না আজকে নিপার বাড়িতে থাকবে বলেছিলা? তাহলে গভীর রাতে এখানে কি করছো? ভয়টা এত বেশি জমে গিয়েছিল, জাবিরকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কথা বলতে পারছি না, ঠোঁট দুটো কাঁপছে। কি সমস্যা তোমার? খালামণি আমাকে আটকে। ও আচ্ছা, তাহলে আম্মু এমনটা করেছে। নিশ্চয়ই তুমি বেয়াদবি করেছো, তাই না? আমার অবস্থা দেখে উনি আর বেশি কিছু বললেন না। খালামণি আমার থাকার রুমটাও লক করে রেখেছে। ও নো, আম্মু তো তোমার রুম লক করে রেখেছে। কোথায় থাকবো আমি? আপনি একটু রিকোয়েস্ট করেন, খালামণিকে বলেন প্লিজ। আর ইউ ম্যাড? এত রাতে আম্মুকে ডাকবো? তাহলে কি হবে? একটা উপায় আছে, যদি তুমি চাও। কি উপায়? আমার রুমে আমার সাথে থাকতে পারো। অসম্ভব, কল্পনাও করবেন না কোনোদিন। ওকে কল্পনা করব না, বাস্তবে করব। এখন হ্যাপি তো? চুপ। শেষমেশ সিদ্ধান্ত হলো আমি ওনার রুমে থাকবো, কিন্তু আমি মেঝেতে আর উনি বিছানায়। সকালে খালামণির চেঁচামেচিতে ঘুম ভাঙলে চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করি, আর আবির সোফায়। খুব নিষ্পাপ মায়াবী একটা চেহারা, আমার সন্তানের পিতা। কিন্তু এই মানুষটার জন্যই আমার বাবা আজ কবরে। আমি চাইলেও ওনার মায়ায় নিজেকে জড়াতে পারবো না। উনি একজন খুনি। নিপা এসে আবিরকে ডাকছে। খালামণি নাকি ভীষণ রেগে আছেন আমাকে স্টোর রুমে না পেয়ে। স্যার, তাড়াতাড়ি আসুন, নীলা ম্যাম কোথায় যেন চলে গেছে স্যার। আবির আমার হাতটা ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে খালামণি চোখগুলো বড় বড় করে আমাদের দিকে হা করে তাকিয়ে আছেন। মেয়ে, তোর সাথে কেন আবির? কেন? কোথায় থাকার কথা ছিল আম্মু? ওই অন্ধকার অপরিষ্কার রুমটাতে। মানে? আম্মু, ও একজন মানুষ। লক তুই খুলে দিয়েছিস? বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে এই মেয়ের সাইড নিয়ে কথা বলছে। আমার ছেলে। হ্যাঁ, আমি করেছি। শুধু ও না, ওর জায়গায় নিপা থাকলে আমি এটাই করতাম। খালামণির বান্ধবী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে তরি আবিরের দিকে নিথরভাবে তাকিয়ে। আবির, তরিকে দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। খালামণি রীতিমতো মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। ওনার সোনার ডিম দেওয়া রাজহাঁস এক্ষুনি হাতছাড়া হয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? আবির দৌড়ে তরির কাছে গিয়ে বলতে থাকেন, তুমি যা ভাবছো তা না। ট্রাস্ট মি, আম্মু রাগ করবে বলে এমনটা করেছি। আমরা একসাথে ছিলাম, কিন্তু নীলা বিছানায় আর আমি সোফায়। তরি আবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আই ট্রাস্ট ইউ আবির। আমি জানি তুমি আমাকে কখনো ধোকা দিবে না। আমি কিচেনে গিয়ে কাজ করতে থাকলে নিপা এসে মুচকি হেসে আমাকে আলতো করে ধাক্কা দিয়ে আমি বিরক্তির ভাব নিয়ে বলে উঠি, প্লিজ তুমি শুরু করো না। সত্যি বলছি, আবির যেটা বলেছেন সেটাই ঘটেছে। আমি বিছানায় আর আবির সোফায়। তাহলে লজ্জা পাচ্ছেন কেন? না তো, আমি কেন লজ্জা পাবো? মেনে নিলাম প্রেগনেন্সির কথাটা তো স্যারকে বলেছেন নাকি? বলার আর কি বাকি আছে? আপনি অপারেশন করেননি এইটা বলবেন? না। উফ, কেন বলছেন না আপনি? এই ব্যাপারে কথা বলতে চাই না নিপা, আর প্লিজ তুমিও কাউকে কিছু বলতে যেও না। ঠিক আছে, কিন্তু থাক, আমি আর কিছু বলবো না। তার মধ্যেই খালামণির ডাক। নিপা, আমার ওষুধ কোথায়? নিপা আমার সাথে আমতা আমতা করতে করতে, ইস রে, কালকে আমার ছোট ভাই খেলার ছলে মেম সাহেবের রুমে গিয়ে তার সবগুলো পিল খুলে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ভেবেছিলাম কেউ দেখার আগেই কিনে আনবো, কিন্তু ভুলে গিয়েছি। এখন কি হবে? আল্লাহ,
তুমি এটা কি করলা নিপা? খালামণি রেগে কিচেনে এসে, কিরে, কথা কানে যায় না? খালামণি আপনার ওষুধ তো শেষ। কি এত তাড়াতাড়ি? কি বলছেন? সেই কবে এনেছিলাম। যাক, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠিক আছে, জলদি যাও। আমি এই যাব আর এই আসবো, আপনি কোনো টেনশন করবেন না। এই দিকটা নিপার হাতে দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতে একটা প্রাইভেট কার আমার পিছু নেয়। আমি যেদিকে যাচ্ছি গাড়িটাও সেদিকেই আসছে। কালো গ্লাসের ভেতরে কাউকে অনুমান করতে পারছি না। হঠাৎ গাড়িটা থামিয়ে নিলয় বেরিয়ে এসে বলতে শুরু করেন, নীলা, কথা শোন। প্লিজ আর আমাকে ফলো করবেন না, চলে যান এখান থেকে। দাঁড়াও প্লিজ, তোমাকে আমার সাথে একটু যেতে হবে। নীলা আমার জুলিয়েট, সরি, দাদিমা আইসিইউতে ভর্তি। সে তোমাকে একবার দেখতে চেয়েছেন। প্লিজ না করো না। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আমি পারবো না। আপনাকে অনুরোধ করছি, প্লিজ চলে যান। নিলয় আমার হাতটা ধরে খুব রিকোয়েস্ট করে বলছেন, কিন্তু আমি যাব না বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছি। হাতাহাতির এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে নিলয় আমাকে কোলে করে গাড়িতে উঠিয়ে ডক্টরের কাছে নিয়ে আসেন। ডক্টর সাহেব নিলয়কে কেবিনে নিয়ে বলতে থাকে, পেশেন্ট কে হয় আপনার? আমার স্ত্রী। এনিথিং সিরিয়াস ডক্টর? ডোন্ট ওয়ারি মিস্টার নিলয়, মা আর বেবি দুজনেই। বেবি? মিস্টার নিলয়, আপনার স্ত্রী 4 মাসের প্রেগনেন্ট, আপনি কি তা জানেন না? ও হ্যাঁ, ডক্টর বলুন। যা বলেছিলাম, মা আর বেবি দুজনে সুস্থ কিন্তু উইক। কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দিবেন। হুম। আমি বেড থেকে উঠে চলেই যাচ্ছিলাম, সামনে নিলয়কে দেখে থেমে যাই। উনি চিন্তিত চেহারায় আমাকে বলে উঠলেন, ঠিক আছো তুমি? হুম। আচ্ছা চলো, তোমাকে মেডিসিন কিনে দিয়ে বাড়ি দিয়ে আসি। নিলয় আমার জন্য অনেক কিছু করলেন। এতক্ষণ তাকে ইগনোর করছিলাম বলে নিজেকে অপরাধী মনে হচ্ছে। ওনার দাদিমা জাস্ট আমার সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু আমি মুখের উপর না করে দিলাম। আপনার দাদিমার হসপিটালটি এখান থেকে কত দূর? নিলয় হাঁটা থামিয়ে পেছনে মুড়ে, এই তো 1 ঘন্টার রাস্তা। কেন? দাদিমাকে দেখতে ইচ্ছে করছে। তোমার শরীর? আমি একদম ঠিক আছি, আপনি আমাকে নিয়ে চলুন। ওকে। গাড়িতে বসে আছি। নিলয় গম্ভীর হয়ে গাড়ি ড্রাইভ করছেন। কেন জানি না মনে হচ্ছে ওনার কিছু একটা হয়েছে। আমার দিকে একবারও তাকাচ্ছেন না। হসপিটালে এসে আমি স্তব্ধ। নিলয়ের গোটা পরিবার এখানে। খুব অস্বস্তি লাগছিল। নিলয়ের আম্মু আমাকে দেখে চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। নিলয় শক্ত করে আমার হাতটা ধরে, জুলিয়েট নীলাকে দেখতে চেয়েছিলে, তাই ও এসেছে। ডক্টর অনুমতি দিলে নিলয় আমাকে কেবিনের ভেতরে পাঠিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। অক্সিজেন মাস্ক পরা একজন বৃদ্ধা। আমি কাছে গিয়ে ওনাকে সালাম দিলে উনি চোখ খুলে আলতো হেসে ইশারায় আমাকে ওনার পাশে বসতে বললে আমি বসে পড়ি। কেমন আছিস? ভালো। আপনার শরীর এখন কেমন? ভালো না? রোমিওটার জন্য সবসময় দুশ্চিন্তা থাকতে হয়। জি। হ্যাঁ, নীলার কথা বলছিস? আমার দাদু ভাই, আমার বন্ধু। ও আচ্ছা। উনি আমার হাত দুটো আঁকড়ে ধরে ছলছল করে তাকিয়ে বলতে লাগলেন, দাদু ভাই তো ওকে খুব পছন্দ করে। তোর সাথে পরিচয় হওয়ার পরে দাদু ভাইকে আমি খুব করে হাসতে দেখেছি। বছর কয়েক আগে যে ছেলে তার প্রিয়তমাকে হারিয়ে মরতে বসেছিল, সে নতুন করে বাঁচতে শিখেছে শুধু তোর কারণে। আমার দাদু ভাই একটু রাগী, কিন্তু ওর মনটা খুব নরম। নিলয় কাউকে ভালোবাসতো? হ্যাঁ, অলিভা নামের একটা মেয়ে নামে দাদু ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর আস্তে আস্তে ভালোবাসা। 13 বছর একসাথে অনেকটা পথ চলেছিল তারা, কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে অলিভা দাদিমা কি হয়েছিল? ওয়ালিফার বলুন প্লিজ। অলিভার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি রোমিও কিছুতেই মানতে পারিনি। প্রচুর ডিপ্রেশন চলে যায়। তারপর রাত করে বাড়ি ফেরা, পার্টি, নেশার দ্রব্য নিজেকে বিলিয়ে দেয়। অনেকবার নিজে শেষ করে দিতে চেয়েছিল। তার কথা শুনতো না। পাগল হয়ে গিয়েছিল দাদু ভাই। প্লিজ কাঁদবেন না। তোকে দেখার পর জীবন ফিরে পেয়েছে। তোকে ভালোবেসে কাছে পেতে চেয়েছে। তোর মাঝে নাকি দাদু ভাই ওয়ালিফার দেহের সুগন্ধ অনুভব করতে পারে। আমি জানি আমার দাদু ভাইকে তুই ঠিক করতে পারবি। আমাকে কথা দে, ওকে ছেড়ে কোথাও যাবি না।
কিছু বলতে যাব তখনই ডক্টর এসে আমাকে বের করে দেয়। পেশেন্টের সাথে ইমোশনাল হয়ে পড়লে নাকি ওনার কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। গাড়িতে বসে আছি। নিলয় আমার মেডিসিনগুলো কিনতে ফার্মেসিতে গেলে আমি টাইম দেখতে নিলয়ের ফোনটা অন করলে ডিসপ্লেতে আমার ছবি দেখে ফোনটা অফ করে দেই। বাসায় ফিরছি। নিলয়ের দিকে বারবার তাকাচ্ছি বলে নিলয় মুচকি হেসে বলতে লাগলো, কি প্রেমে প্রেমে পড়ে গেলে নাকি? কার? কার আবার? আমার। ইস, চেহারা দেখেছেন আয়নায়? ও হ্যালো, কত মেয়ে আমার উপর ক্রাশ তুমি জানো? কাউকে ভালোবাসতেন? এখনো বাসি, খুব খুব অনেকটা বেশি। পৌঁছে গেলে আমি গাড়ি থেকে নামতেই নিলয় পেছন থেকে ডাক দিয়ে বলল, নীলা, হুম। ইউ আর মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। আমি ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলে নিলয় মুচকি হেসে চলে যায়। বাসায় ফিরে আমার মনে পড়ে খালামণির ওষুধের কথা। নিপা আমাকে দেখে রাগ দেখিয়ে বলে, খালামণির ওষুধ আনতে। থ্যাঙ্কস নিপা। রাতে শুয়ে শুয়ে নিপার সাথে গল্প করছি এমন সময় অচেনা নাম্বার থেকে মেসেজ দিয়ে কেউ একজন আমাকে গার্ডেনে যেতে বলে। সেখানে গিয়ে একটা গিফট বক্স খুঁজে পাই। ওপেন করে অবাক, খুব সুন্দর একটা নীল শাড়ি। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিলয়ের। তারপর নিলয়কে কল দিয়ে বললাম, থ্যাঙ্কস, খুব সুন্দর গিফট। কিসের গিফট? আর নাটক করতে হবে না। সরি, বুঝতে পারছি না, কি বলছো? হ্যালো হ্যালো, থুর, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। কয়েকদিন পর নিলয় আমাকে দাদিমার কথা বলে। উনি নাকি আমাকে দেখতে খুব জেদ করছেন। আমি নিলয়ের দেওয়া নীল শাড়িটা পরে দাদিমারকে দেখতে যাচ্ছি। যাওয়ার পথে জ্যাম পড়লে আমি জানলার ধারে তাকিয়ে থাকি। হঠাৎ আমার নজর কালো গাড়িটার দিকে যায়, যেটা আবির ড্রাইভ করছেন। আমি ওনার দিকে তাকিয়ে থাকলে এক পর্যায়ে আবিরের চোখ আমার উপর আটকা পড়ে। আমাকে আর নিলয়কে একসাথে দেখে নিমেষেই তার চেহারার রং বদলে গম্ভীর হয়ে যায়। হসপিটাল থেকে ফিরতে আমাদের রাত হয়ে যায়। প্রচুর ঝড় হচ্ছে বলে দাদিমা ছাড়ছিলেন না, কিন্তু ঝড়ের তীব্রতা বেড়েই চলছে। তাই আর দেরি করিনি। বাসায় সবাই চিন্তিত। আবির নাকি এখন অফিস থেকে ফেরেনি, ফোনটাও অফ, কোনো এক্সট্রা মিটিং নেই, এমনকি তরিদের ওইদিকেও যায়নি। কোথায় আছেন কেউ কিচ্ছু জানে না। এর মধ্যে আমাকে দৌড়ে কাক ভেজা হয়ে রুমে ঢুকতে দেখে খালামণি ভীষণ রেগে বলে, এসেছে নবাবের সহজাতি। না মানে খালামণি। কোথায় ছিলি সারাদিন? বাবার প্রতিশোধ নিতে আবার আমার ছেলেটার খুন করে দিলি না তো? কি বলছেন খালামণি? এই একদম ন্যাকামি করবি না। কার প্রাইভেট কার দিয়ে এসেছিস? এত রাতে কোথা থেকে এসেছিস? তোর মতো এই নষ্টামি আমাদের বাড়িতে আর চলবে না। বেরিয়েছে আমার বাড়ি থেকে। নিপা ভীতু কণ্ঠে বলতে থাকে, মেম সাহেব, বাইরে অনেক বৃষ্টি, সকালে। তুই চুপ কর। নীলা আজকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাবে। কান্না করে খুব মিনতি করছি, কিন্তু খালামণি কোনো পাত্তাই দিচ্ছেন না। আমাকে টেনে গেটের বাইরে রেখে গেলেন। খুব কান্না করছি। বৃষ্টির ঠান্ডা পানিতে কাঁপতে শুরু করেছি রীতিমতো। কিছু না ভেবে হাঁটতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর একটা গাড়ি প্রায় আমার অ্যাক্সিডেন্ট করতে করতে থেমে যায়। প্রচণ্ড ঝড় হচ্ছে। গাড়ির লাইট ভেদ করে একটা চেনা মুখ। আবির মাতাল হয়ে গাড়ি থেকে নেমে, আর ইউ ক্রেজি? মদ খেয়েছেন? তাতে তোমার কি? এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আমি নিলয়কে আমার হাতটা শক্ত করে চেপে ধরে। নিলয়? নিলয় কে হয় তোমার? ও নিউ কাস্টমার তাই না? একদম চুপ। নিলয়কে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। আমার হাত ছাড়ুন। কেন ছাড়বো? নিলয়কে পেয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? ও কি আমার থেকে বেশি আদর করে বল? উফ, আপনি এত নোংরা কেন? কেন আমার সাথে আপনাকে এসব বলতে হবে? প্রমিস, ওর থেকে বেশি টাকা বাবা ওকে। আবিরকে থাপ্পড় মেরে, আপনি একটা অমানুষ, ছাড়েন আমাকে, ছাড়েন। আবির রেগে আমার ডান গালে কষে থাপ্পড় দিয়ে বলতে থাকে, হাউ ডেয়ার ইউ! 2 টাকার মেয়ে হয়ে আমাকে শোনাচ্ছিস? তার থাপ্পড়ের জোরে আমি মাটিতে ছিটকে পড়ি। হঠাৎ ফোনে কল। আমি ডুকরে কেঁদে উঠি। হ্যালো ডক্টর। মিসেস নীলা, আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো কাল এসে নিয়ে যাবেন। আর হ্যাঁ, বেবির প্রতি খেয়াল রাখবেন। জি ধন্যবাদ। কথা শেষ হতেই আবির আমাকে টেনে উঠিয়ে মুখটা চেপে ধরে বলতে থাকেন, বেবি মানে কার বেবি? নিলয় তাহলে খুব ভালো রেখেছে আমার সন্তান অপারেশন করে প্রিয়তমার সাথে। আমি আর নিতে পারছি না, প্লিজ চুপ করেন। তুমি করলে কিছু না, আর আমি বললেই দোষ? আমি তো চাইনি তুমি আমাকে ছেড়ে যাও। আমি তো চাইনি তোমার বাবা মারা যান। ভেবেছিলাম আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি,
ভেবেছিলাম আমার কারণে তোমার বাবা আজ তোমার কাছে নেই, কিন্তু কে জানতো এই সব কিছুই যে তোমার নষ্টামির ফল। মায়া হয়ে গিয়েছিল নীলা। আম্মু ঠিকই বলে, তোরা কখনো ভালো হতেই পারিস না। তুই ঠিক তোর বাবার মতোই স্বার্থপর। আপনার নাটক আর সহ্য হচ্ছে না, প্লিজ যেতে দিন। আবির আমার হাতটা ধরে একটানে ওনার বুকে জড়িয়ে পকেট থেকে একটা কাগজ বের করে, তোমার বাবার নামে এতিমখানা করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে কাজ শুরু হবে। জানি ক্ষমা পাবো না, কিন্তু কিন্তু তবুও বলবো আই এম সরি সব কিছুর জন্য। অন্য কারো পাশে তোমাকে মেনে নিতে পারি না। তারপর তুমি যখন আমার দেওয়া শাড়ি পরে নিলয়ের সাথে ঘুরতে গেলে খুব খারাপ লাগছিল। নীলা, আই এম সরি, আমাকে ক্ষমা করো প্লিজ। কথাগুলো বলে আস্তে আস্তে আবির আমার খুব কাছে চলে এসেছিলেন। ভালোবাসি নীলা, নিলয়ের সাথে যেও না প্লিজ। এমন সময় নিলয় এসে আবিরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ছাড়ো নীলাকে। আপনি এখানে? নিপা আমাকে কল দিয়ে জানিয়েছে তুমি নাকি বাড়ি থেকে চলে এসেছো, তাই। আবির কোনো রিয়াক্ট না করে আমাকে বলতে লাগে, ভালো থেকো, নিলয়ের বেবির কেয়ার নিও। নিলয় আবিরকে মারতে থাকলে এক পর্যায়ে আবির রক্তাক্ত হয়ে যায়। নিলয়কে খুব রিকোয়েস্ট করছি ওনাকে ছেড়ে দিতে, কিন্তু নিলয় কথাই শুনছেন না। আবির মাতাল হয়ে আছে, উনি আমার কোনো ক্ষতি করেননি, প্লিজ আর মারবেন না। নিলয় রেগে আমাকে গাড়িতে উঠিয়ে বলতে লাগলেন, আবিরটাকে মেরে ফেলবো। নীলা, কোনোদিন তোমাকে একা ছেড়ে দিব না। ভালোবাসি তোমাকে। দাদিমা বাবাই তোমাকে দেখলে অনেক খুশি হবে। উনি আমার ফোনটা জানলা দিয়ে ফেলে আমি মুখ চেপে কান্না করছি। বুঝতে পারছিলাম না কি হচ্ছিল আমার সাথে। অনেকটা দূর, ঘন্টাখানেক পর একটা বিশাল বাড়ি। অবাক হচ্ছি, এত বড় একটা বাড়িতে মাত্র 2টি লাইট, সবকিছু প্রায় অন্ধকার, দেখতে ভুতুরে। নিলয় এখানে ভাবতেও ভয় লাগছে। আপনার পরিবার কোথায়? কিসের পরিবার? মানে? নিলয় সোফায় বসে ড্রিঙ্ক করতে করতে ফোনে কথা বলতে থাকেন। এনেছি, সাথে আছে। না, সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। প্রেগনেন্ট, অপারেশন করতে হবে, তারপর ডেলিভারি। আমি হা করে তার কথাগুলো শুনছিলাম। কে উনি? নিলয়ের কথা বলা শেষ হলে আমি চোখের পানি ফেলে তাকে জিজ্ঞেস করি, এসব কি নিলয়? আপনি এভাবে কাকে বলছেন? নিলয় আমাকে শক্ত করে চেপে ধরে, এখনো বুঝতে পারোনি? না, আমার সব গুলিয়ে যাচ্ছে। দাদিমা, আপনার পরিবার, ওরা সবাই কোথায়? এখানে কেউ নেই। তুমি এখন আমার কারাগারে বন্দি, মিস নীলা। কথা মতো চললে কোনো ক্ষতি করব না, আর যদি বাড়াবাড়ি করেছো তাহলে। আমার হাত পা কাঁপছে। তার চোখের ভেতরে এক হিংস্র থাবা আর আচরণ বলে দিচ্ছে আমার সব প্রশ্নের উত্তর। আমি তাকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলাম। পেছন থেকে নিলয় আমাকে সরিয়ে গালে থাপ্পড় দিয়ে বাধা দিতে থাকেন। আমি টেবিলের উপর ছিটকে পড়ি, নাক দিয়ে রক্ত ঝরছে। এক পর্যায়ে তার সাথে হাতাহাতি শুরু করলে নিলয় আমার হাতে একটা ইঞ্জেকশন পুশ করেন, আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। আস্তে আস্তে চোখগুলো খোলা মাত্রই সামনে ঝাপসা কিছু দেখতে পেলাম। জানলার ফোঁটা ভেদ করে আলো এসে চোখে পড়ছে। দিনের আগমন বুঝতে পারলাম। মাথাটা ঝিম ধরে আছে। কোনোভাবে উঠিয়ে দাঁড়িয়ে কালকের কথাগুলো চিন্তা করতে লাগলাম। খুব কান্না পাচ্ছে। ভয়ঙ্কর পরিবেশে সাহায্যের জন্য আর্তনাদ করছি, আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছি, কিন্তু না, কেউ আমার কথাও সাড়া দিল না। কেটে গেল 2টি দিন। নিলয় সন্ধ্যায় এসে আমাকে খুব জোরাজুরি করে একটা করে ইঞ্জেকশন দিয়ে যান। দুপুর পেরিয়ে বিকেল, খুব খিদে পেয়েছে। 2 দিন কিছুই খাইনি। টেবিলে থাকা পচা রুটিটা কামড়ে খেতে লাগলাম। আমার বেবির জন্য অন্তত আমাকে বেঁচে থাকতে হবে। শুয়ে আছি, ভাবলাম ঘরটির তল্লাশি নিলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। প্রত্যেকটি রুম খুব ভালো করে চেক করতে লাগলাম। সিঁড়ি বেয়ে সবচেয়ে বড় রুমটায় ঢুকে আমি চিৎকার করে উঠলাম। রুমটার সব জায়গায় রক্ত মেখে আছে। এখানে কোনো মেয়ে থাকতো হয়তো, কিন্তু ঝুলন্ত ছবিটার দিকে তাকিয়ে আমার ধারণা বদলে যায়। কারো বিয়ের পিক মনে হচ্ছে। আমি মুখ চেপে কান্না করতে করতে ভয়ে আলতো পায়ে পিকচারটার কাছে গিয়ে অবাক হয়ে যাই। নিলয়ের একটা মেয়ের ওয়েডিং পিক। রুমটার সব ফার্নিচার খালি ছিল, তাই চলেই যাচ্ছিলাম। আমার ড্রেসিং টেবিলের দিকে নজর যায়। টেবিলটার উপর একটা রক্তমাখা খবরের কাগজ রাখা। পিকচারে সেম মেয়েটা সাংবাদিকের রূপে খবরের কাগজে। আমি নিউজটা বেশ মন দিয়ে পড়তে থাকি। রিপোর্টার ওয়ালিফা, তার আর্টিকেলটা ছিল নারী পাচার ও শিশু পাচার প্রতিবাদে।
আমার হাত থেকে খবরের কাগজটা পড়ে যায়। বুঝতে আর বাকি থাকলো না ওয়ালিফা আসলে কে আর তার সাথে কি ঘটেছে। চোখ বেয়ে পানি পড়ছে আমার। এসব খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে টেরও পাইনি। নিলয় এসে আমাকে না পেয়ে খুব জোরে জোরে ডাকছে। নীলা, কোথায় গিয়েছিস? লুকিয়ে থেকে কোনো লাভ নেই। দেখ, আমাকে রাগাবি না। আমি খবরের কাগজটা হাতে নিয়ে কান্না করতে করতে বলতে লাগলাম, ওয়ালিফাকে তুই মেরেছিস না? বিয়ে করেছিলি? আরে তোর বউ ছিল, কেন মারলি বল জানোয়ার, বল। কি করব? আমাকে ফাঁসাতে চেয়েছিল। কতবার বললাম এসব থেকে দূরে থাকো, কিন্তু না, আমার বিরুদ্ধে কথা বলবে শালি। তাই বেশি কথা বললে তোকেও শেষ করে দিব। কথাটা শোনা মাত্রই আমি দৌড়ে সেখান থেকে পালাতে চাইলে নিলয় কাঠ দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর সে আমাকে ইঞ্জেকশন দিয়ে ফোনে বলতে থাকেন, কাট এখান থেকে সরিয়ে দিতে হবে। ওয়ালিফার ব্যাপারটাও জেনে গেছে। ইয়ার, তাড়াতাড়ি ম্যানেজ কর প্লিজ, আমার আর ভালো লাগছে না। চোখ দুটো খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। মাথায় ব্যান্ডেজ, পায়ে পেশেন্টদের নীল পোশাক, গায়ে পেশেন্টদের নীল পোশাক। আমি উঠে বসে চারদিকটা ভালো করে দেখতে লাগলাম। জানি পালাতে পারবো না। নিলয়ের লোক আমাকে চোখে চোখে রাখছে। খুব চেনা চেনা লাগছে হসপিটালটা। তারপর মনে পড়লো এই হসপিটালেই তো নিলয়ের দাদিমা অ্যাডমিট ছিলেন, 101 নং কেবিনে। দাদিমা নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবেন। সেই আশায় জলদি করে উঠে 101 নং কেবিন খুঁজতে লাগলাম। 101 নং কেবিন পেয়েও গেলাম। দরজা খুলতেই আমি স্তব্ধ হয়ে গেছি। রুমটা সম্পূর্ণ খালি। আমি ঘেমে যাচ্ছি। একজন নার্সকে জিজ্ঞেস করলে সে বলে, আপনি এখানে কেন? এই রুমটায় আমরা কোনো পেশেন্ট রাখি না, চলুন এখান থেকে। কি বলছেন? আমি গত শুক্রবারে এখানে একজন আইসিইউর পেশেন্টের সাথে দেখা করে গেলাম, বৃদ্ধ মহিলা। আপনার মাথা ঠিক আছে তো? আমি কোনোদিন এই রুমে কোনো রুগী দেখিনি, আর শুক্রবারে তো আমাদের ডিউটিই নেই। তাহলে আপনি কিভাবে কি? দেখুন, এখান থেকে চলুন। এখানে না কেউ ছিল আর না কেউ আছে। আমার মাথাটা ঘুরে যাচ্ছে। মেঝেতে বসে কান্না করতে লাগলাম। অনেকক্ষণ পর একটা ছোট্ট ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তুমি কাঁদতো কেন? আমি কোনো কথা বলছি না। আমি তোমাকে আগেও দেখেছি, তখন তো হ্যাপি ছিলে, এখন কি হলো? আমি চোখের পানি মুছে তাকে জিজ্ঞেস করলাম, কোথায় দেখেছো আমাকে? আচ্ছা বাবু, বলতে পারো এখানে যে দাদিমা ছিলেন উনি কোথায়? তুমি ওদের দেখেছো? আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। তাহলে সবকিছু মিথ্যে নাটক ছিল? আসলে ওরা কেউই নিলয়ের পরিবারের সদস্য নয়। এতটা বোকা আমি? বিশ্বাস অর্জন করতে নিলয় এমনটা করেছে আমার সাথে। যে করেই হোক না কেন আমাকে এখান থেকে পালাতেই হবে। কথাগুলো ভেবে আর 1 সেকেন্ডও অপেক্ষা করলাম না। পালানোর পথ খুঁজতে লাগলাম। হঠাৎ কিছু লোক আমার পথ আটকিয়ে দাঁড়ালো। আমি ঘাবড়ে যাই। পেছন থেকে নিলয় বলতে থাকেন, এখনো বুঝতে পারোনি? তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে ওনাকে ইশারায় মিনতি করলাম আমাকে যেতে দিতে। কিন্তু নিষ্ঠুর জানোয়ারটা আমাকে জোর করে গাড়িতে তুলে নিল। রাস্তায় ডাক্তার কাকুর সাথে দেখা। জলদি করে আমার পাশে থাকা দুটো লোক আমার মুখ চেপে ধরে যেন চিৎকার চেঁচামেচি করতে না পারি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি নিলয় না? নিলয় আমতা আমতা করতে করতে, হ্যাঁ তাড়াতাড়ি বলুন কি বলবেন। তোমার স্ত্রী রিপোর্টগুলো নিয়ে যেও, ঠিক আছে? ওগুলো আপনি রেখে দিন। কিছু বললে বাবা? না, কিছু না, নিয়ে যাব। তা তোমার স্ত্রীর শরীর ভালো তো? ওষুধগুলো খাচ্ছে তো ঠিকভাবে? হ্যাঁ, একদম। আজকে আসি তাহলে। হ্যাঁ, যাও। মাঝপথে গাড়িটা বন্ধ হয়ে যায়। নিলয় বাহিরে এসে বিরক্তির ভাব নিয়ে গাড়ি ঠিক করতে লাগে। আবির তার গাড়ি থেকে নিলয়কে দেখে কার ব্যাক করে। চোখ থেকে চশমাটা খুলে গাড়ি থেকে নেমে নিলয়কে জিজ্ঞেস করে বলেন, নিলয়, এনি প্রবলেম? কোথায় যাচ্ছ? গাড়িটার যে কি হলো। কেমন আছো? নীলা কেমন আছে? খুব ভালো। ইনফ্যাক্ট আমার বউটা তো সেই কখন থেকে কল করে যাচ্ছে। আজ নাকি আমার পছন্দের খাবার রান্না করেছে। বউ, তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, সরি, দাওয়াত দিতে পারিনি। আসলে হুট করে হয়ে গেল তো, তাই। ও, নেভার মাইন্ড, ভালো থেকো। আমার মুখ বাঁধা থাকায় আমি খুব জোরে চিৎকার করছি, কিন্তু আবির কিছুতেই শুনতে পাচ্ছেন না। হাত দুটো বেঁধে রেখেছে নিলয়। আবির চলেই যাচ্ছিলেন। হঠাৎ আবার পিছমুড়ে বলতে লাগলে, আগামী মাসে তোরির সাথে আমার ওয়েডিং, আশা করছি তুমি আর নীলা আসবে।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। ওকে। কথাটা শোনার পর আমি আস্তে করে নেতিয়ে পড়লাম। যাক, আমি দূরে থাকায় কারো তো ভালো হলো। আমি আরো নাই বা গেলাম ওনার দুনিয়ায়। ভুতুরে বাড়িটায় এনে নিলয় আমাকে ইচ্ছে মতো মারতে থাকে। কাল সকালেই নাকি আমাকে এই দেশ থেকে ট্রান্সফার করে দিবেন। রাতের অন্ধকারে রক্তাক্ত শরীর নিয়ে শুয়ে আছি। কাল সব শেষ হয়ে যাবে। ওয়ালিফার চিঠিগুলো পড়তে খুব ইচ্ছে করছে, তাই চলে গেলাম ওই ঘরটায়। হাতে নিলাম কিছু চিঠি আর মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। রাত 12টা। চিঠি পড়তে পড়তে আমি স্তব্ধ হয়ে গেলাম। চিঠিতে ওয়ালিফা তার কলিগকে এই বাড়ির দ্বিতীয় দরজার কথা বলেছিল, আর তাতে সব ডিরেকশনও দেওয়া আছে। বিশ্বাস করতে পারছি না আমি এখান থেকে মুক্তি পেতে পারি। আর দেরি না করে সেই ডিরেকশন অনুযায়ী হাঁটতে লাগলাম। অনেক ময়লা জমে আছে রাস্তাগুলোতে। হাঁটতে হাঁটতে আমি ফাইনালি মুক্ত হলাম। অন্ধকার চারদিক, কিন্তু ভয় থেকে খুব বেশি খুশি লাগছিল। দৌড় মেরে মেইন রোড থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যাই। নিলয়ের সব অপকর্মের বিষয়ে তাদের জানিয়ে দিলে ওনারা সাথে সাথে অ্যাকশন নিয়ে আমার কথা মতো নিলয়ের ছেলেপুলেগুলোকে ধরে আনেন এবং খুব তাড়াতাড়ি নিলয়কে অ্যারেস্ট করবেন বলে জানান। সব ফর্মালিটিস শেষ করতে গভীর রাত হয়ে যায়। কোথাও যাওয়ার জায়গা নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মাথাটা চক্কর কাটতে শুরু করলে রেস্তোরাঁর কাছে একটা ঝাটকায় আমি বসে পড়ি। কিছুক্ষণ পর একটা ছেলে বাইক থেকে নেমে ফোনে কথা বলতে বলতে রেস্তোরাঁয় ঢুকে যান। ফিরে আমার সামনে একটা প্যাকেট খাবার রেখে দিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছেলেটার দিকে তাকিয়ে আছি। বেশ লম্বা, কাঁধে কলেজ ব্যাগ, কালো টি শার্টের উপর লাল শার্ট পরে আছেন। চেহারা ভালো করে দেখতে পারছি না। সে আমার অবস্থা দেখে বলতে থাকে, আপনি ঠিক আছেন? আমি কিচ্ছু বলতে পারছি না। ছেলেটা আমাকে সাহায্য করবে বলে হাত বাড়াচ্ছে, ইতস্তত করে আবার হাতটা সরিয়ে নিচ্ছে। তারপর পথের একজন মহিলার সাহায্য নিয়ে আমার মুখে পানির ছিটকে দিতে থাকেন। কিছুটা স্বাভাবিক হলে পরক্ষণেই আমার নিলয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে বাধা দিচ্ছি, তখনই আবার জ্ঞান হারাই অজ্ঞান হয়ে যাই। চোখগুলো খুলে ডক্টর কাকুকে দেখতে পাই। ছেলেটা দরজায় দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে। সিয়াম তোমাকে এখানে এনে খুব ভালো করেছে। এখন কেমন আছো? হ্যাঁ, ভালো কাকু। আমি উঠে বসতে চাইলে পাশ থেকে একজন মহিলা এসে আমাকে থামিয়ে দেয়। শুয়ে থাকো মা, তোমার বিশ্রামের প্রয়োজন। ডক্টর কাকু বলেন, সব কথা সকালে হবে, তুমি এখন ঘুমাও। না মানে কাকু। ঘুমোতে বলেছি। না, আমি কোনো কথা না। আনতে আমি কিছু খাবো, আমার খিদে পেয়েছে। মহিলা ডক্টর কাকুর দিকে ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে। পরিবেশটা খুব সুন্দর, কোনো হইচই নেই। সকালে ডক্টর কাকুর কাছে নিলয়ের সব অপরাধের কথা খুলে বললাম। কিভাবে আমি আবিরের বাড়িতে এসেছি, নিলয়ের সাথে পরিচয়, সব কিছু বলতে গিয়ে অনেকবার থেমে গিয়েছি, চোখের পানি মুছেছি। কাকু বললেন আবিরের মতো ছেলেদের নাকি পুলিশে দেওয়া উচিত। পাশে থাকা ভদ্র মহিলা শাড়ির আঁচলে চোখ মুছে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। আর ওনাদের বাড়িতে এসেছি বলে উনি খুব খুশি হয়েছেন। ডক্টর কাকু বললেন উনি নাকি আমার বাবার ক্লাসমেট ছিলেন। বাবা নাকি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, সামান্য বদ মেজাজি, কিন্তু পরীক্ষার হলে সবাইকে হেল্প করতেন। কাকু বাবার মৃত্যুর কথা শুনে খুব দুঃখ প্রকাশ করেছেন। উনি ভাবতেও পারেননি কোনো দিন আমার সাথে উনি দেখা করতে পারবেন। যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই ওনারা সবাই চাচ্ছেন আমি যেন ওনাদের কাছে এই বাড়িতেই থেকে যাই। আমি ইতস্তত করে বললাম, তা কি করে হয়? অযথা আমার জন্য আপনাদের কষ্ট হবে। আমার চলে যাওয়াটাই ভালো। কিন্তু কাকু আমাকে থামিয়ে বললেন, কোনো কিন্তু নয়, এই দুনিয়াটা খুব কঠিন মা। তুমি একা লড়াই করে পেরে উঠতে পারবে না। তোমারও নিশ্চিত ভবিষ্যতের অধিকার আছে। তাই আমি ঠিক করেছি তুমি মিনার সাথে কলেজে যাবে, ব্যাস। ওনার এইভাবে অনুরোধ করলেন, আমি আর ওনাদের মানা করতে পারলাম না। সিয়াম মিনার কাছে এসে ফিসফিস করে বলতে থাকেন, মিনি প্যাকেট, তোর আবার হিংসা হচ্ছে না তো? দেখ দেখ, তোর রাজত্ব কিন্তু বাবা মা অন্য কারোর হাতে তুলে দিচ্ছে। মিনা সিয়ামের কান টেনে বলে, তোকে আমার কথা ভাবতে হবে না, তোর রাজত্ব গেল, বুঝেছিস? আমি তো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, তাই না আপু? দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এখন আমিও এই বাড়ির একজন মেম্বার। মাথার উপর একটা ছাদ খুঁজে পেয়েছি বটে। মাঝে মাঝে বাবার কবর জিয়ারত করে আসি। সিয়াম আমাকে নিয়ে যায়। ছেলেটা সম্পূর্ণ আলাদা, একদম অন্যরকম। খুব স্টাইলিশ, কিন্তু সময় মতো নামাজ আদায় করেন। মানুষের বিপদে এগিয়ে আসেন। মেয়েদের থেকে সব সময় যথারীতি দূরত্ব বজায় রাখেন। দিন যেতে লাগলো, আমরা অন্য শহরে চলে যাই। সেখানে ডক্টর কাকুর নতুন চেম্বার। পরিবারটা মধ্যবিত্ত হলেও খুব সুখী। আমি হাজার খুশি।
ওনাদের সাথে আমার দেখা হয়েছে বলে। চা হাতে ছাদে দাঁড়িয়ে আছি। সিয়াম কানের কাছে এসে এক বিকট শব্দ করলে আমি ভয়ে ছাদ থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু উনি আমার হাতটা ধরে ফেলেন। আপনি এমন করলেন কেন? সরি। আমার দিকে কাঠগোলাপ এগিয়ে দিয়ে, আপনার জন্য। ওয়াও, আপনি কিভাবে জানলেন আমার কাঠগোলাপ পছন্দ? আমার ভালো লাগে তাই ভাবলাম আপনারও। আপনার পছন্দ তাই আমারও পছন্দ হবে, এমনটা কেন ভাবলেন? সিয়াম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। পেছন থেকে মিনা এসে আমাকে আলতো ধাক্কা দিয়ে বলে, ভাইয়া কিন্তু আজ পর্যন্ত আমার জন্য গাছের পাতাও আনে নাই। তাহলে তুমি রেখে দাও। না ভাবি, তুমিই রাখো। কি? সরি। খুব হ্যাপি ছিলাম, কিন্তু এই সুখ আমার কপালে বেশি দিন সইল না। একদিন আন্টি বাজার থেকে এসে বিরক্ত লুক নিয়ে সোফায় বসে বলতে লাগলেন, সব আত্মীয় স্বজনের মুখে শুধু একটাই কথা, আমার বাড়িতে মেয়েটি কে কে কি তার পরিচয়। কেউ কেউ তো বলছে আমার ছেলেকে নিয়ে বাজে কথা, বলার সাহস পায় কোথায়? উফ, কিছুতেই ভাবতে পারছি না। মিনার সাথে বসে লুডো খেলছিলাম, কিন্তু আন্টির চেঁচামেচিতে উঠে আসি। কি হয়েছে আন্টি? না কিছু না তো, দেখ তোর পছন্দের মাছ এনেছি, চল আমাকে সাহায্য করবি, অনেক কাজ। রাতে শুয়ে আছি, আন্টির কথাগুলো ভাবছি। সেই আবারও আমার জন্য একটা সুখী সংসারে আগুন লাগছে। ওনারা ভালো মানুষ, তাই আমাকে কিছু বলছেন না। আচ্ছা, আমি এত অপয়া কেন? এখানে আর থাকতে পারবো না, আমি চলে যাব, এতেই সবার ভালো। সকালে এই বিষয়ে কাকু জানালে উনি খুব রেগে যান। অসম্ভব। কিন্তু কাকু, আমি এখানে থাকলে আপনারা অনেক প্রবলেমে পড়ে যাবেন, অনেকে অনেক কথা শোনাবে, আমি এটা সহ্য করতে পারবো না। তাই মানুষের কাজই কথা বলা, তাই বলে কি আমরা থেমে যাব? না কাকু। কিন্তু আন্টি এসে বলে উঠলেন, একটা উপায় আছে মানুষের মুখ বন্ধ রাখার। কি উপায়? যদি নীলাকে আমি আমার পুত্রবধূ স্বীকৃতি দিই, নীলার মধ্যে সেই গুণ আমি পেয়েছি যা আমার বৌমা হবে বলে আশা করেছিলাম। নীলা, তুই আর না করিস না। থেকে মিনা বলতে লাগলো, কিন্তু বাবা, ভাইয়া কি মেনে নেবে? না মানে নীলা আপুর প্রেগন্যান্সি? আন্টি মিনাকে থামিয়ে দিয়ে, তুই চুপ কর। আমি সিয়ামের চোখে নীলার জন্য গভীর অনুভূতি দেখেছি। কয়েক মাস পরে নাতি নাতির মুখ দেখতে পাবো, এর থেকে খুশির আর কিছু হয় নাকি? কি বলো তুমি? হ্যাঁ গো, তাই ভালো হবে। সবকিছুই স্বপ্নের মতো লাগছে। আমি নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলে আন্টি এসে আমার সামনে হাত জোর করে করুণ কণ্ঠে বলতে লাগলেন, দেখ সবাই কত খুশি, প্লিজ রাজি হয়ে যা। মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো, সবাই আবার আমাকে বোকা বানাচ্ছে না তো? নিলয়ের পর কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয় আমার। সিয়াম নিঃসন্দেহে ভালো ছেলে, তাই বলে আন্টি এসে বলে উঠলেন, অন্তত বাচ্চাটার কথা ভেবে হ্যাঁ বলে দে, এতেই সবার ভালো হবে দেখিস। চিন্তায় পড়ে গেছি, জানি না কি হবে, কিন্তু এই মানুষটাকে আমি কিছুতেই কষ্ট দিতে পারবো না। 8 বছর পেরিয়ে গেল, সাথে জীবনের ধরনটা অনেকটা বদলে গেছে। আমার মেয়ে আমার সব। টুসিকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না, ও আমাদের জীবন। বলে রাখা ভালো, আমার ননদিনী মিনা তার বরের সাথে অস্ট্রেলিয়াতে সেটেল। আমার শ্বশুর বাবার শাশুড়ি মায়ের মৃত্যুর পর সিয়াম আর আমি অন্য শহরে চলে আসি। সেখানে শুরু হয় আমার আর সিয়ামের ছোট্ট সংসার। বর্তমানে সিয়াম একজন সাকসেসফুল বিজনেসম্যান। টাকা পয়সা ভালোবাসার কোনো কিছুরই কমতি নেই আমাদের। সিয়ামের রাজকুমারী টুসির বয়স 8। অফিস থেকে ফেরার সময় সিয়ামের টুসির জন্য কিছু না কিছু আনতেই হয়, তা না হলে সিয়ামকে কানে ধরে বাহিরে দাঁড় করিয়ে রাখে সে। খুব হাসি পায় বাবা মেয়ের কাণ্ড দেখে। ভালোবাসা কি তা ওনার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না। প্রতি রাতে আমার দিকে তাকিয়ে ভালোবাসি না বললে নাকি ওনার ঘুম হয় না। ছুটির দিনে 3 জন একসাথে ঘুরতে যাওয়া, খেলাধুলা করা, সবকিছু মিলে খুব সুখে আছি আমরা। এমনই একদিন টুসিকে স্কুল থেকে নিয়ে আসছি। টুসি তার বাপ্পির জন্য একটা কার্ড বানিয়েছে। আজ নাকি বাবা দিবস, তাই সে এটা দিয়ে তার বাপ্পিকে উইশ করবে। দুজন গাড়িতে উঠবো, ঠিক সেই মুহূর্তে একজন লোক পেছন থেকে আমার নাম ধরে ডেকে ওঠে, নীলা। আমি পেছনের দিকে তাকিয়ে কিঞ্চিত ভয় পেলাম। লম্বা চুল ঘাড় পর্যন্ত, দাড়ির ভারে চেহারা আর নির্ণয় করা যাচ্ছে না, শরীর চাদর দিয়ে ঢাকা। সে ইশারায় কাছে যেতে বলে। আমি আস্তে করে বলে উঠলাম, কে? সরি, চিনতে পারছি না। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবলাম ভিখারি হয়তো, সাহায্য প্রয়োজন, কিছু খাবেন? আমার সন্তান কোথায়? তুমি অপারেশন করনি তাই না?
আমার উপর যেন আকাশটা ভেঙে পড়ল, বুকের ভেতরটা মুচড়ে উঠল, চোখ দুটো খুব চেনা। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আবির। আবির আমার দিকে তাকিয়ে রীতিমতো কাঁদছে। আমি তাড়াতাড়ি করে টুসিকে নিয়ে দৌড়ে চলে এলাম। পেছন থেকে আবির চেঁচিয়ে বারে বারে একটা কথাই বলল, আমার সাথে শুধু একবার কথা বলো প্লিজ, শুধু একবার। গাড়িতে বসে টুসি আমাকে জিজ্ঞেস করতে লাগলো, পাগলটা কি মামুনি? পাগলটাকে দেখে আমার মায়া লাগতেছে মামুনি। ওনার চোখ উস্কো খুস্কো কেন? আর দাড়িগুলো অনেক বড়। মাথায় হাত বুলিয়ে, কেউ না বাবা। বাসায় এসে কান্না করতে লাগলাম। আমার সাজানো সংসার বুঝি এবার ধ্বংস হয়ে যাবে। খুব ভয় লাগছিল। আবির কি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিবে? উনি সব করতে পারেন। আমি এখন কি করি? রাতে অন্যমনস্ক হয়ে থাকলে সিয়াম আমাকে জিজ্ঞেস করতে থাকেন, আমি কিছু না বলে চুপ করে থাকি। কয়েকদিন পর আবির তখন অফিসে শুয়ে আছে। হঠাৎ সখিনা এসে বলে আমার সাথে নাকি একজন দেখা করতে এসেছে। নিচে এসে দেখি আবির। মেজাজটা খারাপ হয়ে গেল। সোফায় বসে আছেন। আমাকে দেখে উঠে দাঁড়ালেন। আমি দৌড়ে গিয়ে ওনাকে বেরিয়ে যাওয়ার জন্য দরজাটা দেখিয়ে দিলাম। নীলা, আমার সাথে একবার কথা বলো প্লিজ। আমি একবার আমার সন্তানকে দেখবো, আর কিচ্ছু না। আমি আপনাকে চিনি না, বেরিয়ে যান। আমাকে পুলিশ ডাকতে বাধ্য করবেন না। গেটের দারোয়ান এসে আবিরকে বের করে দিল। আমি স্তব্ধ হয়ে পড়েছি। এত বছর পরে কেন ফিরেছেন উনি? কি চান আমার কাছে? বাহিরে বের হতে পারছি না ওনার জন্য। যেখানেই দেখা হয় ওনার একটি কথা শোনার অনুরোধ রয়েই যায়। রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ ফোনে কল আসে। আমি ঘুম ঘুম কণ্ঠে, হ্যালো নীলা, প্লিজ দয়া করে আমাকে আর কল দিবেন না। আমি আপনাকে চিনি না। নীলা, তুমি কি ভয় পাচ্ছ আমি যদি তোমার সন্তানকে কেড়ে নেই? বিশ্বাস করো, আমি এমন কিছুই করবো না। শুধু নয়ন ভরে একবার ওকে দেখবো। প্লিজ আগামীকাল দেখা করো, জাস্ট একবার প্লিজ। আমি কোনো ক্ষতি করব না তোমাদের, প্লিজ একবার। তারপর আর কখনো তোমাকে বিরক্ত করব না, প্রমিস। ঠিক আছে, আগামীকাল দেখা করব, কিন্তু এইটাই লাস্ট, বলে দিলাম। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক। তুষিকে স্কুল থেকে নিয়ে এসে আবিরের সাথে দেখা করতে গেলাম। উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। টুসি আইসক্রিম খেতে খেতে চেয়ারে গিয়ে বসে পড়লো। হাতে মেনু কার্ড নিয়ে অর্ডার করে আবিরের দিকে তাকিয়ে দেখে আবির নয়ন ভরা জল নিয়ে টুসির দিকে তাকিয়ে আছে। চোখ দুটো আম্মুর মতো, ঠোঁটের নিচের তিলটা তোমার, আর ঠোঁট দুটো। আমি বিরক্তির ভাব নিয়ে চোখ পাকিয়ে বলতে লাগলাম, ঠোঁট দুটো আপনার মতো তো আপনার মেয়ে, এটাই বলতে চাচ্ছেন? আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন ওকে? আবির আমার কোনো কথাই শুনছে না। টুসির কাছে গিয়ে ওর হাতে অনেকগুলো চকলেট আর পাগলের মতো চুমু খেতে থাকেন। শুধু জন্ম দিলেই পিতা হয় না আবির। আপনি যে দায়িত্ব কর্তব্যগুলো এড়িয়ে গিয়েছিলেন, সিয়াম তা পূরণ করেছেন। ভেবেছেন সবকিছু ভুলে গেছি? না, আপনি আমার বাবার খুনি। তাই আমাদের আর বিরক্ত না করে আপনি আপনার পরিবার নিয়ে সুখে থাকেন। আমাদের তো ছেড়ে দিন, এটাই চাই। আমার তো কেউ নেই, হয়তো কদিন পরে আমিও থাকবো না। কেন? তরি আপু, খালামণি? বিয়ের দিন রাতে তরি অন্য কারোর সাথে পালিয়ে যায়। খুব ভালোবাসতাম তাকে। এই ঘটনার পর থেকে কোনো মেয়েকে আর বিশ্বাস করে উঠতে পারিনি। খালামণি? যখন তুমি একদম হারিয়ে গেলে তখন নিপা আম্মুকে তোমার প্রেগনেন্সির ব্যাপারে জানাই। তোমাকে করা জুলুমগুলোর কথা মনে করে হঠাৎ আম্মুর হার্ট অ্যাটাক হয়, তারপর পরকালে চলে যান। সবসময় বলতো তোমাকে দেখতে চাই, তোমার কাছে ক্ষমা চাইবে বলে, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। আপনার এই অবস্থা, আর এখানে কিভাবে এলেন? আম্মুর চলে যাওয়ার পর রোবট হয়ে গিয়েছিলাম। দিন রাত কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু আমার পিঠে ছুরি দিয়ে আমার সেক্রেটারি আমাকে ধোকা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে। হিসাব না পাওয়ায় অন্যান্য কোম্পানি শেয়ারিং বন্ধ করে দেয়। ফলে কোম্পানি অচল হয়ে পড়ে। ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় এক পর্যায়ে আমি সবকিছু হারিয়ে ফেলি। তারপর ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাই। আর এখন তো সবকিছুই আমার কর্মের ফল। আমি অন্য শহরে থাকি, খুব কষ্ট করে তোমার ঠিকানাটা জোগাড় করেছি তোমার কাছে একটিবার ক্ষমা চাইবো বলে। জানি কখনো পারবো না, তবু বলবো আমাকে ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ক্ষমা করো। আমি নিস্তব্ধ হয়ে গেছি। মনের অজান্তেই চোখ বেয়ে পানি পড়ছে। আর এখন তো কি বলেন? আমার ভেতর এমন এক রোগ বাসা বেঁধেছে যা থেকে কখনোই মুক্তি পাবো না। ডক্টর মিথ্যা আশা দিচ্ছে, আমি তো জানি আমার আর বেশি দিন নেই। তার কথাগুলো শুনে আমি যেন পাথর হয়ে গেছি। ওয়েটার বিল দিয়ে গেলে আবির এক নজর মানিব্যাগটার দিকে তাকিয়ে আমার কাছ থেকে চোখ লুকাতে শুরু করলো। আমি কিছু না দেখার ভান করে বিলটা পে করে দেই। তারপর ওনাকে 1 লাখ টাকার চেক দিলাম। উনি কিছুতেই নিতে চাচ্ছেন না। খুব জোর করেই দিলাম। উনি মৃদু হেসে চলে যাচ্ছেন। মনের মধ্যে অনেকগুলো কথা কড়া নাড়তে লাগলো। এই সেই ব্যক্তি যে এক সময় আমার পুরো দুনিয়াটা ওলটপালট করে দিয়েছিল, যার জন্য আমার বাবাকে হারিয়েছি। সমাজ আমাকে অন্য নামে ডেকেছে, মানুষ আমার দিকে বদনজরে তাকিয়েছে।
উনি চাইলেই আমাকে মেনে নিতে পারতেন, কিন্তু উনি তা করেননি। কিন্তু সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি সব দেখেন। কাউকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারে না। আল্লাহ বিচার করেছেন। আমিও বলবো আপনাকে ক্ষমা করেছি আবির। আপনি মুক্ত, আপনি মুক্ত আবির। হঠাৎ সিয়ামের কল। কি করছো? চোখের পানি মুছে। কিছু না।